আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কিছু বৈধ হয়েছে, কিছু অবৈধ হয়েছে। অবৈধগুলো নিয়ে আপিল চলছে, হয়তো দু একদিনের মধ্যে এগুলো সমাধান হবে। তো এই হলফনামাগুলো নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে। অনেকে অতি উৎসাহী আবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে হলফনামাগুলো ডাউনলোডও করছেন পরবর্তীতে, যাতে নাকি সংরক্ষণ করা যায়। তো সেরকম বোকাদের মধ্যে আমিও একজন। আমি মোটামুটি এরই মধ্যে 300 আসনের সকল প্রার্থীরই হলফনামাগুলো ডাউনলোড করে ফেলার চেষ্টা করছি, কারণ এগুলি পরবর্তী সময় হয়তো যদি না পাই, নিজে সংগ্রহ করে থাকলো। এবং এই হলফনামাগুলো একটু চোখ বুলাতে যে প্রশ্নগুলো আমার মনে এসেছিল, আমি এটা এর আগে বিভিন্ন টেলিভিশনে, আমার এই চ্যানেলে খুব একটা বলিনি, বিভিন্ন টেলিভিশনে আমি কথা বলেছি। তার মধ্যে দুটো পয়েন্ট আমি আলোচনা করেছি। একটা হলো ওনারা যে আয়টা দেখিয়েছেন, এই আয়টার বিশ্বাসযোগ্যতা নিয়ে, এই আয়টা কি আসলে বিশ্বাসযোগ্য, এটা নিয়ে এই আলোচনা আমি পরে করবো, আরও ডিটেলে করব। আজকে ওটা নিয়ে আলোচনা করছি না। আর আরেকটা বিষয় আমার আপত্তি ছিল, আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলেছিলাম, সেটা হলো রাজনীতিবিদদের পেশা নিয়ে। তাদের পেশাটা আসলে কি, এটা আমার জানার খুব আগ্রহ। কারণ ওখানে যে হলফনামায় যে কথাগুলো আপনাকে জানাতে হয়, তার মধ্যে 4 নম্বর ধারায় বলা হয়েছে যে আপনার পেশা কি, আপনার পূর্বতন পেশা কি, আপনার স্ত্রীর বর্তমান পেশা কি, এবং আপনার স্ত্রীর পূর্বতন পেশা কি। এই কয়টা পয়েন্ট আপনাকে ভাই লিখতে হবে, এটা বলা আছে এখানে। তাহলে পেশা জিনিসটা কি আসলে? যেমন আমাকে যদি বলো তোমার পেশা কি, আমি বলি আমার পেশা সাংবাদিকতা, এটা আমি বলি। পূর্বতন পেশা কি, ওটাও সাংবাদিকতা। তার মানে আমি বলতে চাচ্ছি, আমি আগেও সাংবাদিকতা করতাম, এখনও সাংবাদিকতা করি। কত আগে থেকে করি? হ্যাঁ, আমি প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করি। আমার সাংবাদিকতার বয়স এখন 36 বছর ধরে আমি সাংবাদিকতা করি। বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছি, সাপ্তাহিক পত্রিকায় করেছি, দৈনিক পত্রিকায় করেছি, আবার টেলিভিশনে করেছি, আবার অনলাইনে করেছি। বিভিন্ন জায়গায় আমি সাংবাদিকতা করেছি, এগুলো আমার পেশা। আমার বর্তমান পেশা কি? হ্যাঁ, আমি এখনও সাংবাদিক। অনেকে আমার জিজ্ঞাসা করেন আমাকে, কিছু কিছু লোক আছে, বিশেষ করে আমি এই নিউ ইয়র্কে থেকে যিনি অনলাইনে একজন সাংবাদিকতা করেন বলে আমি মনে করি, নিজে অবশ্যই নিজেকে সাংবাদিক দাবি করেন না, মিস্টার ইলিয়াস হোসেন। উনি ওনার ভক্তদের মাধ্যমে প্রায় একটা কথা বলেন যে মাসুদ কামাল কোন পত্রিকার সাংবাদিক, কোন মিডিয়ার সাংবাদিক। সেই জবাবটা আমি দিচ্ছি। সাংবাদিকদের মধ্যে কিন্তু একাধিক রকম সাংবাদিক আছে। একটা সাংবাদিকতা একটা ক্যাটাগরি হলো যে তারা হলো ফ্রিল্যান্স জার্নালিস্ট, তারা কোনো নির্দিষ্ট পত্রিকা অথবা নির্দিষ্ট মিডিয়ায় কাজ করে না, বিভিন্ন মিডিয়াতে ওনারা কাজ করেন, এবং সেই যে কাজ করেন ওর বিনিময়ে যে কাজটা করেন তার পারিশ্রমিক পান। এরকম সাংবাদিক বাংলাদেশে অনেক আছে। আমি এখন ফ্রিল্যান্সিং করি, একটা ফ্রিল্যান্স জার্নালিস্ট। আমি 2022-এর অক্টোবরে আমার ওই সাংবাদিকতার চাকরি থেকে আমি রিটায়ারমেন্টে গিয়েছি, বলে পেয়ে গেছি। এবং যখন আমি ওই চাকরিটা ছাড়ি, তখন আমি বলেছিলাম যে আমি আর সাংবাদিকতার চাকরি করব না, সাংবাদিকতা করবো কিন্তু সাংবাদিকতার চাকরি করব না। আমি এরপর থেকে বিভিন্ন পত্রপত্রিকায় লিখি, যেমন আপনার জার্মানির থেকে বের হয়ে যায় ডয়চে ভেলেতে আমি নিয়মিত কলাম লিখি। বাংলাদেশে একটা পত্রিকা আছে আজকের পত্রিকা, এখানেও আমি নিয়মিত কলাম লিখি। আরও অনেক পত্রিকায় কিন্তু আমি কলাম লিখি, এবং যারা কলাম এরকম লিখেন তারাও সাংবাদিক। এমনকি যে সাংবাদিকের নাম আপনি কখনো দেখেন না, যিনি একটা পত্রিকার, অনেক সময় আমরা অনেকে বলে প্রুফ রাইটার, আসলে প্রুফ রাইটার না, তারা হলো সহ সম্পাদক বলি আমরা বাংলায়। তো যারা প্রুফ দেখেন তাদের নাম কিন্তু আপনারা কোথাও পাবেন না, কিন্তু ওনারা সাংবাদিক ভাই, সাংবাদিকতার সংজ্ঞার মধ্যে ওনারা পড়েন। কাজে পত্রিকা চাকরি না করেও যে সাংবাদিকতা করা যায়, তারা হলে ফ্রিল্যান্সিং কথাটা আসলো কেন, ফ্রিল্যান্স সাংবাদিক কথা আসলো কেন? সারা দুনিয়াতে এটা আছে, অনেক বড় বড় সাংবাদিক আছে তারা ফ্রিল্যান্সিং করে। আমি ছোট সাংবাদিক, বাট ফ্রিল্যান্সিং করি। তার বাইরে আমি এখন তো মনে করেন আপনার ট্র্যাডিশনের বাইরে এই সোশ্যাল মিডিয়ারও সাংবাদিকতা আছে। আমি সেখানে যে আমার যে ইউটিউব চ্যানেল আছে, আমি সেখানেও কিন্তু সাংবাদিকতার যে চরিত্রটা, যে পলিসিটা, যে নৈতিকতাটা, সেটা বজায় রাখার চেষ্টা করি। তো যাই হোক, আমি আমার মতো সাংবাদিকতা করি। তো এরকম অনেকগুলি পেশাই কিন্তু আছে, যে আপনি কোনটা দিয়ে আপনার জীবন নির্বাহ করেন ওটাই হলো আপনার পেশা। পেশাটা কি? পেশা কিন্তু ওইটাই, যে কাজের মাধ্যমে আপনি জীবন নির্বাহ করেন, আপনার পরিবার চালান, সেটাই হলো আপনার পেশা। তো আমার বক্তব্যটা ছিল যে যারা নাকি এরকম মনোনয়নপত্র দাখিল করেছেন,
ওনাদের আসলে পেশাটা কি। আমি এই কথা প্রশ্নটা আমার জেগেছে এই কারণে যে আমি অনেকগুলো মানে অনেক প্রার্থীর আমি হলফনামা দেখেছি। কারো পেশা চিকিৎসা, কারো পেশা ব্যবসা, কারো পেশা আইন ব্যবসা, কারো পেশা মাছের ব্যবসা, এরকম কারো ব্যবসা ইদানিং দেখতেছে একটা পরামর্শক, এরকম নানা ধরনের পেশা। রাজনীতি পেশা আমি খুবই কম পেয়েছি, আমি এই যাবৎকালে যতগুলি দেখেছি খুব কম পেয়েছি। তো আমার প্রশ্নটা হলো, আপনি তো আসলে আপাতমস্তক রাজনীতিক, তাহলে আপনারা পেশা হিসেবে রাজনীতির কথা লিখবেন না কেন? এটা বলতে যে আমি উদাহরণ হিসেবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের উদাহরণটা একটা টেলিভিশনের টকশোতে আমি বলেছি। সেটা হলো নিউজ চ্যানেল 24 নামে একটা টেলিভিশন, সেই টেলিভিশনে 2 দিন আগে আমি বলেছি যে জামায়াতের আমির যিনি আছেন ওনার পেশাটা কি আসলে। উনি তো ফুল টাইম রাজনীতি করেন, এবং জামাতের রাজনীতিটা কিন্তু এমনই, জামাতে যারা ফুল টাইম রাজনীতি করে তাদেরকে জামাত দলীয়ভাবেই তাদেরকে টাকা দেয়। এটা আমি ভালো, আমি পছন্দ করি এটা। তাহলে ওনার পেশাটা কি? ওনার মনোনয়নপত্রে, দাখিলকৃত মনোনয়নপত্রে হলফনামায় উনি দিয়েছেন ওনার পেশা হলো চিকিৎসক। এখানে আসলে দুটো পয়েন্ট হলো, বর্তমান পেশা উনি লিখেছেন, আপনারা দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি। ওনার বর্তমান পেশা দিয়েছেন চিকিৎসক, ওনার পূর্বতন পেশা দিয়েছেন চিকিৎসক, ওনার স্ত্রীর পেশা হলো গৃহিণী, ওনার স্ত্রীর পূর্বতন পেশা হলো গৃহিণী। এই হলো উনি বলেছেন। প্রথমত ব্যাকরণগত একটা ভুল আছে, ওনার পেশা চিকিৎসা হবে, চিকিৎসা সেবা হবে, চিকিৎসক কেন আমি বুঝতে পারলাম না, চিকিৎসক তো হলো না। যাই হোক, তারপরে আমি ধরে দিলাম ঠিক আছে। তো আমি এই জায়গাটাতে একটা প্রশ্ন করেছিলাম যে পেশায় যদি উনি চিকিৎসক হন, তাহলে ওনার চেম্বারটা কোথায়, উনি কোথায় চিকিৎসা করেন? আমি এই প্রশ্নটা করেছিলাম যে কেন ভাই আপনি লিখতেন যে আপনার পেশা রাজনীতি, কোনো সমস্যা তো নাই, আপনার পেশায় চিকিৎসক হয় কি করে? আপনি তো কোথাও চেম্বার করেন না, আপনি তো কোথাও চিকিৎসা শাস্ত্রের কোনো কাজই এখন করেন না, আপনি ফুল টাইম পলিটিক্স করেন। এবং ফুল টাইম পলিটিক্স করা তো কোনো অন্যায় কাজ না, এটা তো ভালো কাজ। আপনি ফুল টাইম পলিটিক্স করেন বলেই তো আপনি রাজনীতিতে আসছেন, আপনি এখন ইলেকশন করছেন, জনগণের কাছে ভোট চাচ্ছেন, জনগণ ভোট দিলে আপনি দেশের প্রধানমন্ত্রী অথবা বড় কোনো গুরু দায়িত্বে যাবেন, এটা তো কোনোটাই কোনো আপত্তি নাই। আপনি আপনার যোগ্যতার কারণে পলিটিশিয়ান হয়েছেন, তাই না? যা হোক, আমার ওই বক্তব্যকে কেন্দ্র করে আমি হঠাৎ করে দেখলাম যে গতকালকে একজন বিখ্যাত ব্যক্তি একটা পোস্ট দিয়েছেন। সেই বিখ্যাত ব্যক্তি হলেন মিস্টার পিনাকি ভট্টাচার্য। উনি প্যারিসে থাকেন এবং ওখানে বসে বসে দেশ উদ্ধার করেন। কোনো সমস্যা নাই, দেশ উদ্ধার করলেই হলো এক জায়গা থেকে, এটা আমার কোনো আপত্তি নাই। উনি মাঝে মাঝে আমার পেছনে লাগেন, আমাকে বিখ্যাত করার জন্য লাগেন। উনি হলেন একজন আসলে বিখ্যাত ব্যক্তি, কিন্তু ওনার অনেক ফলোয়ার ফেসবুকে, ওনার ইউটিউবে কোনো কিছু দিলেই মিলিয়ন ভিউ হয়। তো যখন উনি আমার কথা বলেন আমি একটু খুশিও হই যে এত লোক আমার নাম জানতেছে, খারাপ কি। আবার উনি কথাবার্তা একটু অশ্লীল বলেন, তো ওটা নিয়ে আমি কিছু মাইন্ড করি না। আমি মাইন্ড করি না এই কারণে যে ওনার বাড়ি হলো বগুড়ায় আর কি। তো আমারও শ্বশুর বাড়ি বগুড়ায়, সেই হিসেবে আমি ধরেই নিয়েছি যে বগুড়ার জামাই হিসেবে হয়তো ওনার কাছ থেকে এতটুকু মানে রসিকতা আমি পেতেই পারি। বেগম জিয়ার মৃত্যুর পর আমরা দেখলাম যে ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বাংলাদেশে আসলেন, তারেক রহমানের সাথে বৈঠক করলেন এবং ফিরে গিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলছেন, মানে বাংলাদেশ সফর নিয়ে তিনি বলছেন যে সামনে নির্বাচন, বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে তিনি শুভকামনা জানাচ্ছেন এবং নির্বাচনের পর পরিস্থিতি থিতু হলে সুপ্রতিবেশী সুলভ আচরণ সেটির বিস্তার ঘটবে এই অঞ্চলে, এরকম একটা বার্তা তিনি দিচ্ছেন। মানে এর আগে যখন বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতো ভারত, তখন সবসময় ইনক্লুসিভ নির্বাচনের কথাটা বলতো। এবারে আসলে নির্বাচনের জন্য শুভকামনা জানিয়ে দিল ভারত। মানে ভারত কি এই বাস্তবতা বুঝতে পারছে বা মেনে নিচ্ছে যে এখন ইনক্লুসিভ নির্বাচন বা আওয়ামী লীগ সহ নির্বাচনটা হবে না, নাকি মানে আসলে কেন এমন বার্তা বলে মনে হয়? প্রথমে খুব কঠিন প্রশ্ন। হ্যাঁ, ভারত বুঝতে পারছে যে আমাদেরকে নিয়ে নির্বাচন হবে না, এবং ভারত এটাও বুঝতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একেবারেই সফল না, কিন্তু তার ব্যর্থতার কারণে বা রাজনৈতিক আমাদের সফলতার কারণে যেই সংকটের জায়গায় আমাদের ঘুরে দাঁড়ানোর কথা সেটা পূর্ণাঙ্গ রূপে এখনো হয় নাই। সুতরাং বহির্বিশ্বের
অনেক বন্ধু, অনেক শুভাকাঙ্ক্ষী চাইতেই পারে অনেক কিছু, কিন্তু তাতে যে আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করা হবে এটা মনে হয় না। ভারত আসলে ঠিক কখন এবং বুঝলো? মানে এতদিন তো শুনে এসেছি যে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, যদিও না, 24 এটা নির্বাচনের এটা আগে এটা আসলে কখনো যেটা, ভাবা হতো না। হুম। যে হ্যাঁ, এটা আসলে চরম একটা নৈরাশ্যের ব্যাপার এই কারণে যে আমি একেবারেই 5ই আগস্টের পর থেকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে, আপনি খেয়াল করবেন আমি খুব বেশি অনুষ্ঠানে যাই না, আপনার অনুষ্ঠানে আসি এবং মাঝে মাঝে আরেকজনের অনুষ্ঠানে যাই। এটার কারণটা হচ্ছে যে আমি যে কথাগুলো বলি কথাগুলোর ধারাবাহিকতা যাতে থাকে, মানে 10 হোস্টের 10 অনুষ্ঠানে 10 রকম কথা গেলে মানুষ রিলেট করতে পারে না। আমি প্রথম দিন থেকে যা বলছি এখন পর্যন্ত তাই বলছি। এটা একটা মারাত্মক নৈরাশ্যের জায়গা তৈরি করেছে। সেটা হচ্ছে 5ই আগস্টের আগে যা হয়েছে তা তো হয়েই গেছে, আমরা তো নাই। কিন্তু 5ই আগস্টের পরে যেটাকে ইংরেজিতে বলা হয় এভলিউশন, পলিটিক্যাল এভলিউশন, অর্থাৎ রাজনৈতিক বিবর্তন, এটার সাথে আমরা এখনো সংযোগ স্থাপন করতে পারি নাই। এবং ভারত বাংলাদেশের বন্ধু, অবশ্যই ভারতের সাথে আওয়ামী লীগের একটা সুনিবিড় সম্পর্ক আছে এবং ভারতের সাথে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা সুনিবিড় সম্পর্ক আছে, কিন্তু দিনের শেষে বাস্তবতা হচ্ছে ভারত তো নিজেরটা বুঝবে। এবং যেটা হয়েছে যে বিশেষত হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে যেই জানাজাটি হলো, সেই জানাজার মধ্যে দিয়ে একটা জিনিস প্রকাশিত হলো যে তার কথাগুলো রেজোনেট করেছিল। অর্থাৎ একেবারে টিপিক্যাল রাজনীতিবিদ বলতে আপনি আমি যা বুঝি, যে পাঞ্জাবি পায়জামা পরে গ্রামে গঞ্জে ঘুরছে, হাত মেলাচ্ছে, ঘরে ঘরে যাচ্ছে, 2021 শতাব্দীতে সেটা নট নেসেসারিলি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দ্য রিজন বিং যে নতুন প্রজন্ম বলুন অথবা প্রৌঢ় বলুন বা বৃদ্ধ বলুন, প্রত্যেকের হাতে তো একটা হাতিয়ার রয়ে গেছে যেটার নাম মোবাইল ফোন। অ্যান্ড যখন কোনো ব্যক্তি কোনো মতবাদ, কোনো দর্শন, কোনো আদর্শের কথা বলছে, সেটা যদি কোনোভাবে কোনো মানুষের মনোগ্রাহী হয় তাহলে এটা ছড়িয়ে যেতে খুব বেশি সময় লাগে না। এবং অনেস্টলি স্পিকিং, আমি হাদির রাজনৈতিক যে দিক দর্শন সেটার সাথে একমত নই সর্বক্ষেত্রে, কিন্তু সে যখন বলে আমি ইনসাফ চাই সমাজে, সেটার সাথে আবার আমি একমত। কারণ আমি আওয়ামী লীগ করি বা বিএনপি করি বা জাতীয় পার্টি করি অথবা ইনকিলাব মঞ্চ করেন, প্রত্যেকের কিন্তু বাংলাদেশের মানুষের জন্য ইনসাফ বা সুবিচারই চাওয়ার কথা। সুতরাং সেখানে কোনো মত পার্থক্য থাকার কোনো সুযোগ নাই। এবং দেখা গেল যে ওই জানাজায় এত লক্ষ লক্ষ মানুষ হওয়ার পরে আমাকে কিন্তু ভারত থেকে কয়েকজন সাংবাদিক ফোন করে জিজ্ঞেস করেছেন যে আপনার এটা সম্বন্ধে মতামত কি, হোয়াট ইজ ইউর রিডিং। আমি তাকে বলছি এটা হচ্ছে সহজ সরল সমীকরণ। এর ফলাফল হচ্ছে যে এই মানুষগুলো ভারত বিরোধী যে সেন্টিমেন্ট তাকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ বাংলাদেশের 18 কোটি মানুষ তার ওই জানাজায় যায় নাই, আপনার 14 লক্ষ বা 15 লক্ষ বলা হচ্ছে গিয়েছে। তো 14 লক্ষ 15 লক্ষ বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে, এবং এরা হাদির যে সেন্টিমেন্টটা যেটা পুঁজি করে সে রাজনীতি করতো, অর্থাৎ ভারত বিরোধী যে একটা সেন্টিমেন্ট সে লালন করত, সেটার তারা ধারক বাহক, সেটার তারা প্রতিনিধিত্ব করে। সো এটা ভারতের যারা নেতা তারা অনেক বেশি প্রজ্ঞাবান, তারা একেবারেই একটা সলিড, একেবারে প্রুভেন একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে আসে, দে হ্যাভ এ ট্র্যাক রেকর্ড, যার জন্য তারা এটাকে অবজ্ঞা করতে পারছেন, অবজ্ঞা করছেন না, এটাকে তারা আমলে নিচ্ছেন। হ্যাঁ, আমরা কতটুকু নিতে পারছি আমার আচ্ছা, আসলে আপনাদের প্রসঙ্গটা তাহলে আসি। তার মানে কি এরকম যে ভারত আসলে হাদি হত্যাকাণ্ডের পর সেই জানাজার না, প্রেক্ষাপটে তারপরেই একরকম না, অনুধাবন হলো যে তারপরে না, ইনক্লুসিভ নির্বাচন না তারা বা আপনারা বাদ? না, এটা তো একটা, শুনেন, জানাজাটা একটা ডেমোক্রেটিক টুলে রূপান্তরিত হয়েছে। এটা আমি এর আগেও একদিন একটা অনুষ্ঠানে বলেছি। জানাজা হওয়ার কথা আপনার পরকালের পরপারের একটা উসিলা, যেখানে মানুষ আপনার জন্য ক্ষমা চাবে, আপনার জন্য দোয়া করবে, আপনার ঋণ থাকলে সেই ঋণের ভার আপনার সন্তান নিবে, সেটা যেমন সত্য, ঠিক একইভাবে যে কোনো একজন পাবলিক ফিগার, মানে একজন পলিটিক্যাল সোল বা একজন পলিটিক্যাল মানুষের জন্য এটা একটা ডেমোক্রেটিক টুলও। অর্থাৎ আমি
আওয়ামী লীগকে সমর্থন করেই, আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করেই বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ ছাড়াও তো আরো দল সমাজে থাকবে বা আছে। যখন কোন দলের নেতা, আমি এখন হাদি থেকে চলে আসব বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জায়গায়, যে আমরা 15 বছর যেটা করেছি ধরেন, হ্যাঁ, আহ, আপনি সেদিন আমাদের দলের একজন শীর্ষ শীর্ষ নেতা বলবো না, কেন্দ্রীয় নেতা, তার ইন্টারভিউ নিচ্ছিলেন, সে বলছিল সবকিছু নাকি আইনসম্মত ভাবে হয়েছে। হ্যাঁ, আইনের পরও তো কথা থেকে যায়, আইনসম্মত ভাবে বেগম খালেদা জিয়ার সাথে আপনি যাই করেছেন, যখন 1.5 কোটি 2 কোটি লোক জানাজায় উপস্থিত হয়, তার মানে হচ্ছে আপনার ওই আইনসম্মত কর্মকাণ্ডকে তারা সমর্থন করে না। এখন আপনি যদি নিজে একটা গণতান্ত্রিক দল হন, আপনি যদি জনগণের দল হন, তাহলে তো জনগণের পছন্দ বা অপছন্দটাকেও তো আপনাকে গায়ে লাগাতে হবে। এর মানে এই না যে সবসময় আপনাকে আইন ভাঙতে হবে, বাট আমি বলতে চাচ্ছি যে কতটা আসলে আমরা কি অর্জন করলাম। এবং আমার ধারণা ভারতের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় জয়শঙ্কর সাহেব খুবই প্রজ্ঞাবান একজন ব্যক্তি, উনি কিন্তু টিপিক্যাল পলিটিশিয়ান না, হিজ এ ব্যুরোক্রেট। মানে আপনার পররাষ্ট্র বিষয়ক আমলা ছিলেন, শীর্ষ আমলা ছিলেন, হ্যাঁ, রাজনৈতিক একটা তো জায়গা আছে। আর প্লাস ভারতের যারা রাজনীতি করেন তাদেরকে আমাদের ভালো না লাগলো এটা বাস্তব যে তারা টাইম টেস্টেড, হ্যাঁ, সময়ে তারা পরীক্ষিত, যেই তাহলে দলেরই কি হোক। এরকম, মানে আপনার কথার মধ্যে অনেকগুলো এখন বিষয় আবার চলে আসছে যেগুলো আমাকে পরে হয়তো জি, প্রশ্ন করতে হবে, সাথে সাথে করতে পারলে ভালো হতো, কিন্তু হয়তো করবো যে তাহলে কি এরকম যে ভারত আসলে এখন একরকম মানে পল্টি দিচ্ছে, বা যদি একটু ভালোভাবে বলি, বা অবস্থা বুঝে তাদের অবস্থান বদলাচ্ছে, বিষয়টা কি এরকম? ধরুন যদি এখন শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন, প্রধানমন্ত্রী হিসেবে থাকতেন, আপনারা সরকারে থাকতেন, তাহলে কি এইরকম ভাবে জয়শঙ্কর আসতেন, বা মানে হতো কি এরকমটা? মনে হয় না এভাবে আসতেন। বা তার থেকেও বড় কথা, পোল্টি দেওয়া শব্দটা ব্যবহার করতে চাই না। ভারত তো একটা পরাশক্তি এবং আমাদের পরম মিত্র দেশ। আমি এভাবে বলতে চাই যে তারা বাস্তবতার সম্মুখীন হচ্ছে যে হ্যাঁ, আওয়ামী লীগ যেমন সত্য, বিএনপিও তেমন সত্য। তারা কি ধরেই আমি নিয়েছে এটাকে খুব পরবর্তী সভ্যভাবে বলতে প্রধানমন্ত্রী চাই। তারেক রহমান, মানে তার সাথে আমার দেখা আমার করা? হুম। হ্যাঁ, আমার মনে হয় তাই। এই স্পেকুলেশনটা খুব জোরদার, জোরদার একটা স্পেকুলেশন আছে। এবং আমিও যখন আহ, নির্মোহভাবে বিশ্লেষণ করি, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে নাই পারে, যদি যেমন ধরেন আমরা বলছি না যে 2024 সালে 7ই জানুয়ারি নির্বাচন ছিল আওয়ামী লীগের জন্য আমিডামি নির্বাচন, তো এখন আওয়ামী লীগের মতো একটা বড় দলকে বাদ দিয়ে যখন আপনি একটা নির্বাচন করছেন, ওইটাও তো আরেক ধরনের আমিডামি নির্বাচন। সেটা হচ্ছে খুব উন্নত মানের নির্বাচন তা কিন্তু না। তো সেই নির্বাচনে তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী হবেন, এটা স্পেকুলেট করা যায়, খুব ক্যালকুলেটেড অ্যানালিসিস করে কিন্তু একটা জনাব রাশিদ রহমান, স্পেকুলেশন করা একটু যায়। পার্থক্য আছে কিনা, মানে নিশ্চয়ই আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের একটা সমালোচনা তো প্রচন্ড রকমের থাকতেই পারে, কিন্তু 24-এ যে আমিডামি নির্বাচন, সেখানে আসলে বিরোধী কোনো দলই ছিল না। জাতীয় পার্টি মোটামুটি আওয়ামী লীগের মতো করেই নির্বাচন করতো, তাদের কথা মতো না শুনেন, নির্বাচন করতো, কিন্তু এখন কিন্তু জামাতকে একটা শক্তিশালী অবস্থানে দেখা যাচ্ছে, শক্ত বিরোধিতা শোনেন, দেখা যাচ্ছে। না আমার মনে হয় না, একটু ডিফারেন্ট ব্যাপারটা। আমি আপনাকে প্রথম কথা বলি। প্রথম কথা, এই নির্বাচন থেকে আওয়ামী লীগের বিরাট বড় শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। আপনি জাতীয় পার্টির মতো একটা পলিটিক্যালি ডিবেটের মানে ভিতরে থাকা একদম বিতর্কিত একটা সত্তাকে যেভাবে ব্যবহার করেছেন এবং তারা যেভাবে এর সুযোগ সুবিধা নিয়েছে, হ্যাঁ, আজকে দেখেন সেই জাতীয় পার্টি আওয়ামী লীগের 15 বছর মধু খেয়েছে, সবভাবে খেয়েছে, আজকে তারা ওই নির্বাচনে অংশগ্রহণ করছে। একবারও কি তারা বলছে যে আমি আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনে যাব না? তার মানে এখান থেকে আওয়ামী লীগের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। তা বলছে না, এক, তবে আওয়ামী লীগকে নির্বাচনে আচ্ছা, অংশগ্রহণ করতে দেওয়া উচিত, তারা এটা বলছে। না সেটা তো একটু বলতেই হবে, তাছাড়া তার তার মূল্য থাকে না। কিন্তু তখনই বুঝতাম বাপের বেটা, হ্যাঁ, যদি যার ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন, আপনার দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব মন্ত্রী পদমর্যাদায় বিশেষ দূতের দায়িত্ব পালন করেছেন, আপনি জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান, আপনি নিজে পূর্ণ টার্ম ফুল মিনিস্টার ছিলেন, আপনার দলের আরো অনেকে মন্ত্রী ছিলেন, আপনার দলের প্রত্যেক মহাসচিব আজ অবধি প্রত্যেকে আওয়ামী লীগের সময় কোনো না কোনো ভাবে এমপি হয়েছেন। কিভাবে হয়েছেন সে জায়গায় যেতে চাই না, সেটা বাদ দিলাম, বাট হয়েছেন তো, বেনিফিশিয়ারি সাম হাউ দি আদার। তো সেই জায়গায় আপনার অবস্থানটা কি থাকা উচিত ছিল, যে ওকে, আওয়ামী লীগের যদি কোনো লোকের প্রতি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তার কোনো ব্যক্তির প্রতি সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি প্রমাণিত হয়ে যেয়ে থাকে, তারা নির্বাচন করবেন না। কিন্তু আওয়ামী লীগের মতো জনমানুষের একটা দল, বঙ্গবন্ধুর দল, স্বাধীনতার দল, সেই দল নির্বাচন করে না, আর আপনি 15 বছর তার সাথে ছায়ার মতো চললেন,
আজকে আপনি তার জন্য একটা প্রতিবাদ করতে পারেন না। খুবই নির্লিপ্ত চিত্তে বলছেন আওয়ামী লীগ নির্বাচন করলে ভালো হয় বা আওয়ামী লীগের নির্বাচন করা উচিত। এটা আর যাই হোক, আপনি আমাকে যাই বলেন, একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে আই ডোন্ট একসেপ্ট দিস এট অল। এবং আমরা তো যথেষ্ট গভীরের মানুষ, অনেক খবর আমরা রাখি। জাতীয় পার্টি মন্ত্রী থাকুক বা না থাকুক, কি কি সুবিধা নিয়েছে, কোথা থেকে কি পেয়েছে, এভরিথিং ইনশাল্লাহ আই নো। আমি এগুলো এখন সামনে আনতে চাই না। আমি শুধু চাই আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, লক্ষ কোটির নেতাকর্মী, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুক। আর খোদার ফজলে আওয়ামী লীগের নীতি নির্ধারক যারা মনে করেছিলেন যে জাতীয় পার্টিকে দিয়ে আদৌ কোনো পারপাস সার্ভ হবে, তারাও একটু শিক্ষা গ্রহণ করুক যে এই জাতীয় পার্টি হচ্ছে একটা ফুটবলের মতো গোল জিনিস। ওরে আপনি যেদিকে লাথি মারবেন সে ওইদিকে চলবে, তার নিজের কোনো চরিত্রের ব্যাপার নাই। সেটা শেখ হাসিনার একটা ফোনালাপ, মানে লিক হওয়া ফোনালাপে শুনছিলাম যে না, ওই জাতীয় ফোনালাপ অন্য পার্টি, জাতীয় জিনিস। পার্টি ডেড ইস্যু। মানে জাতীয় পার্টি কিন্তু দেখেছি কখনো বিএনপির সাথেও জোট করেছে, কখনো আওয়ামী লীগের সাথে। যাই হোক, জাতীয় পার্টিকে আলোচনায় না নিয়ে শুনেন, আমি বলি, একটু আওয়ামী লীগের অবস্থান নিয়েও জানতে না চাই। একটু আপা, একটু আপনি যে ফোনালাপের কথা বলছেন, সেখানে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে জাতীয় পার্টির কোনো সাংগঠনিক ভিত্তি নাই, এই ব্যাপারটাই তার কথা ইঙ্গিত বহন করে। কিন্তু জাতীয় পার্টি যে এইভাবে, ওই যে শব্দটা ব্যবহার করলেন পোল্টি, এখন পোল্টি শব্দটা ব্যবহার করবেন, এভাবে যে পোল্টি দিতে পারে, এটা তো আর শেখ হাসিনা বুঝতে পারেন নাই। বুঝতে পারবেন না? কেন বুঝতে পারবেন না? উনি তো মানে না, জাতীয় পার্টি এখন বিএনপির শোনেন, সাথেও গেছে, জাতীয় না না পার্টি জোট শোনেন, করেছে। জি, এখন বুঝতে পারছেন, আচ্ছা তখন বুঝতে পারেন নাই। আচ্ছা আচ্ছা। এবার এই পোলটিটাকে আওয়ামী লীগও দিল কিনা, মানে যখন দেখছি যে বেগম জিয়ার মৃত্যুর পরে যে শোক বার্তা শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী এবং তার পুত্র সজীব অজয় জয়ের কাছ থেকেও আসছে, এবং মানে তখন আসলে সামনে ওই বিষয়গুলো সব এখন ভাইরালও করা হচ্ছে, মানে সব বক্তব্যগুলোকে একসাথে করে যে কিভাবে তার অসুস্থতা বা তার মরণাপন্ন অবস্থা নিয়ে একরকম তাচ্ছিল্যই করা হতো, যে মরি করে বয়স তো 80 হয়েছে, এখন তার জন্য এত কান্নাকাটি করে কী লাভ, এরকম বক্তব্য আরও অনেক কিছু আসলে এখন খুব গণমাধ্যমে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে খুব চলছে। এটাও কি একরকম মানে অবস্থানের পরিবর্তন, যদি ভালোভাবে বলি, আর নেতিবাচকভাবে বললে? না না, অবশ্যই না, অবশ্যই না। কোন জাতীয় নেতার মৃত্যুতে আরেকজন জাতীয় নেতার শোক জানাবেন, এখানে ওই আপনি যে শব্দ ব্যবহার করার চেষ্টা করছেন বা যা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, এটা খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। বরঞ্চ আমি মনে করি, যদি উনি বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানান এবং সেখানে যদি সংহতির কিছু খুঁজে পান, বা সেখানে ঐক্যের জন্য যদি এতটুকু ছিটাফুটা খুঁজে পাওয়া যায় যে ঠিক আছে, কিছু কিছু ঘটনা কিছু কিছু ক্ষেত্রে মানুষ কাছাকাছি আসতে পারে, সেটা কাছাকাছি আসতে দেওয়াই উচিত। কারণ আর যাই হোক, আজকে তো বলতে দ্বিধার কিছু নাই, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, স্বাধীনতার দল, তাই না? ঠিক একইভাবে মেজর জেনারেল জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি তো বীরুত্তম ছিলেন, বঙ্গবন্ধু তাকে বীরুত্তম দিয়েছেন এবং তিনি স্বাধীনতা যুদ্ধ করেছেন। হ্যাঁ, এটা বাস্তব। এবং এটাও সত্য যে বিএনপিতে হাজার হাজার মুক্তিযোদ্ধারা আছেন সক্রিয়ভাবে। সুতরাং তারা তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন না। জামাত ইসলামী যেভাবে মুক্তিযুদ্ধকে অস্বীকার করছেন, যেভাবে ইতিহাসটাকে বিকৃত করে ফেলার চেষ্টা করছেন, যেহেতু বিএনপি সেটা করেন না, আমি তো মনে করি যে মানুষের মৃত্যু অবধারিত সত্য, কুল্লু নাফসিন জায়গাতুল মৌত, প্রত্যেকটি জীবিত প্রাণের মৃত্যুর আশ্বাস গ্রহণ করতে হবে। এই যখন সত্য, সেই জায়গা থেকে আল্লাহ তাআলার এই যে পরম সত্য, এর মধ্যে দিয়েও যদি ভালো কিছু আসে, সেটা হতে দেওয়া উচিত আমাদের। সেটাকে সন্দেহের জায়গায় নেওয়াটা ঠিক হবে না। কারণ আমি যদি আপনাকে উল্টা প্রশ্ন করি যে আমার নেতৃত্বে একদিন মৃত্যুবরণ করবেন, তিনি মৃত্যুবরণ করলে কি জনাব তারেক জিয়া শোক জানাবেন না? আমি বিশ্বাস করি জানাবেন। আপনি কি মনে করেন না যে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার আগে, যদি আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, উনি যদি মারা যেতেন, তাইলে তার জন্য কি বেগম খালেদা জিয়া শোক জানাতেন না? জানাতেন। সুতরাং সবকিছুকে নিয়ে রাজনীতির ছাঁচে ফেলার কোনো প্রয়োজন আছে বলে আমি জানি না, প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আর তার থেকে বড় কথা কি, এখন তো ভাইরালের যুগ। সব আপনি বলেছেন সঠিক না, এটা ঠিক, যতটুক খারাপ বলেছেন সেটা কোনোদিন হারাবে না, বারবার ঘুরে আসবে। এখন সেটা তো যিনি বলেছেন তাকে সেই রেসপন্সিবিলিটি নিতে হবে। মানে আপনিও বলেছেন এর আগেও একদিন, আমিও বলেছি, আমি এখনই বলতে চাচ্ছিলাম যে আমি নিজেও বলেছি। যেটি হ্যাঁ, আমি নিজেও বলেছি। হ্যাঁ, আমি এমন সব কথা বলেছি যেগুলো হয়তোবা আমি যদি ভবিষ্যৎ দেখতে পারতাম বলতাম না। আমি যেসব কথা বলেছি, আমি হয়তোবা যদি বুঝতাম যে এর মাঝে তন্ত্রকতা আছে, এর মাঝে প্রতারণা আছে, এর ভিতর অসততা আছে, কপটতা আছে, আমি বলতাম না, অবশ্যই আমি বলতাম না। আমি শুধু আপনাকে, পঞ্চকতা, কপটতা আছে, অসততা আছে, কেন বুঝবেন না সেটা? সেটাই শোনেন, ওই দিনের শেষে আমি খুবই সুবিচারে বিশ্বাসী একজন মানুষ, এবং আমি কঠিন ভাবে
থমাস জেফারসন একটা কথা বিশ্বাস করি, যে অন্যের উপরে অন্যায় সংগঠিত হলে ওটাকে যদি আমি আমার নিজের উপরে সংগঠিত হয়েছে বলে মনে না করি, তাহলে আমার পক্ষে এই সমাজ কোনোদিন ঠিক করা সম্ভব নয়। আপনার এই অনুষ্ঠানে আমি বহুদিন বলেছি, যুদ্ধ অপরাধ, সন্ত্রাস, জঙ্গিবাদের কথা বলে গত 15 বছরের আওয়ামী লীগের শাসন আমলে যেভাবে লক্ষ লক্ষ মানুষের নামে মামলা হয়েছে, সেই মামলা নিষ্পত্তি না করে তাদেরকে 17 বছর 15 বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। সুতরাং আমি যদি জানতাম যে এটাই হবে, যে আমার দলের আইন কৌশলী যারা, ওনারা আমাকে ক্ষমা করবেন কিন্তু সত্য আমাকে বলতে হবে, যে তারা জামিন বাণিজ্য করবেন, তারা মামলা বাণিজ্য করবেন, তারা শুনেন, একটা গাড়িতে আগুন দিতে কি 300 লোক লাগে? আপনি 300 লোক দিয়ে মামলা করছেন কেন? আজকে এখন আপনার নামে 300 লোক দিয়ে মামলা হচ্ছে, আমার নামে যতগুলো মামলা, প্রত্যেক জায়গায় 300 জন 400 জন করে আসামি। আমরা দেখিয়ে দিয়েছি কাজ হচ্ছে। তো ঘটনা হচ্ছে যে অনেক ব্যাপারে অনেক কথা হয়তো আমি বলতাম যদি আমি বুঝতে পারতাম যে তখন সেখানে ফ্যাক্ট এটা ছিল যখন আপনি বলছিলেন, তখন কিন্তু ইতিমধ্যে এই ফ্যাক্টগুলো চলছিল যে না 300 জনের নামে মামলা, এই একটা ফ্যাক্টগুলা, মামলা। হ্যাঁ এই ফ্যাক্টগুলো যেমন ছিল, এখন আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে আমার যে ইউটিউব চ্যানেল আছে রাশেক রহমান নামে, সেখানে 2500-এর মতো আমার টক শো এবং লাইভ বক্তৃতা সব রাখা আছে, ওখানে গিয়ে দেখবেন। আমি এই কথা বারবার বলছিলাম যে আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের উচিত বাংলাদেশের 64 জেলার প্রধান সরকারি আইন কৌশলী যারা আছেন তাদেরকে ডেকে বলা যে আমাকে হাল নাগাদ করে হিসাব দাও যে কয়টা মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে, কয়টার জামিন বাতিল হয়েছে বা কয়টার জামিন এখনো আছে। এই চাপটা দিলে কি হতো, আজকে যেসব লোকরা প্রতিশোধ নিচ্ছে আমাদের উপরে, তাদের একটা বিরাট বড় অংশই প্রতিশোধ নিত না। এটাই বাস্তবতা, এটাই রিয়ালিটি। এবং আমি আপনাকে বলি, অন রেকর্ড আপনার প্রোগ্রামে আমি বলছি যে আমি তো আপনার জুলাই মাসের 16 তারিখ থেকে আমি দেশের বাইরে, আমি আমার ব্যক্তিগত কাজে দেশের বাইরে গিয়েছিলাম, আমি আসতে পারিনি, রাইট? অথচ আজকে 19টা হত্যা মামলার আমি আসামি, এবং প্রত্যেকটা মামলায় 300-400 জন করে আসামি। এখন প্রশ্ন হচ্ছে, যেই মামলার 1 নাম্বার আসামি সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, সেই মামলার আমি কিভাবে 5 নাম্বার আসামি হই বা 6 নাম্বার আসামি হই? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি হত্যা করার নির্দেশ সত্যিই দেয়, তাহলে সেখানে আর কোন রাশেকের জায়গা আছে আর প্রয়োজন আছে বলেন? তো এইসব কপটতা, প্রতারণা, বাটপারি বলেন, যাই বলেন, চলছে, মামলা বাণিজ্য চলছে। এবং এই মামলা বাণিজ্যের কারণেই আজকে আমাদের শত শত লক্ষ লক্ষ নেতা কর্মীরা তারা তাদের ভয়েস এক্সপ্রেস করতে পারছেন না। এবং বাস্তবতা হচ্ছে আমরা এখনো যে এখনো এক রকমের প্রতিশোধের শিকার হচ্ছেন। তখন যদি এরকম মামলা বাণিজ্যগুলো না হতো বা মানে ভুয়া মামলাগুলো না হতো, তাহলে হয়তো এরকম হতো না। মানে এই প্রতিশোধটা কি সামনে বন্ধ হবার ইঙ্গিত দেখেন? ধরেন আপনারাও বলেন, মানে আমি আপনাদের নেতাদের সাথে যখন আমি প্রশ্নটা করি, যখন আপনাদের নেতাদের সাথে কথা হয়, তখনও আপনারা বলেন যে আসলে সেই 15ই আগস্ট বেগম জিয়ার জন্মদিন পালন, 21শে আগস্ট তার একটা ক্ষোভ, রাগ, সেটির একটা বহিঃপ্রকাশ তো ছিলই। তার প্রেক্ষিতে আবার একটা রকম অবস্থা এখন যখন তারেক রহমানকে দেখা যাচ্ছে, তারেক রহমানের বক্তব্যের মধ্যে সবাই বলছেন একটা পরিমিতি বোধ দেখা যাচ্ছে। ধরুন তিনি যখন জানাজায় কথা বলছেন, ওই 2 লাইন মায়ের জন্য সন্তান হিসেবে তিনি ক্ষমা চাইছেন বা ঋণ থাকলে, খুব সাধারণভাবে সন্তান হিসেবে যা বলেন, মানে তার বক্তব্য থেকে সামনে কি মনে হচ্ছে যে একটা এই প্রতিশোধের জায়গা থেকে একটু সরে আসার মতো অবস্থান তৈরি হচ্ছে? আচ্ছা, আমি আপনাকে জিনিসটা একটু ভেঙে বলতে চাই এখন। বেগম খালেদা জিয়া 15 আগস্টে কেক কাটেন, অবশ্যই এটা আমি সমর্থন করি না, অবশ্যই আমি এটা সমর্থন করি না। কিন্তু বেগম খালেদা জিয়া 15 আগস্টে সমর্থন করে বলে ঠাকুরগাঁয়ে রহমত নামে কোন বিএনপির সমর্থককে আপনি মামলা দিবেন, সেটা কি আপনি মেনে নিবেন? সেটা কি করা যায়? নিশ্চয়ই না। 21শে আগস্ট গ্রেনেড হামলা অবশ্যই আমি মানি না, এটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টাই তো, কোনো সন্দেহ নেই এই বিষয়ে। এই ধরনের গ্রেনেড হামলা বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও এরকম গ্রেনেড হামলা শোনা যায়নি। স্নাইপার এবং গ্রেনেড দুটা মিলিয়ে, রাইট? জনাবা আইবি রহমান আজকে পৃথিবী থেকে গত হয়েছেন। হ্যাঁ, আরো অন দ্য স্পট 22 জন লোক মারা গেছেন, কত শত শত লোক গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে ঘুরছে, তারাও হয়তো গ্রেনেডের কারণে মারা গেছেন, আমরা জানি না। বহু লোক প্রাণ দিয়েছে। অবশ্যই জনাব তারেক রহমান 21শে আগস্টের গ্রেনেড হামলা যতটুকু দায়, সেই দায়ের বিচারের যেই জায়গা, সেটা অবশ্যই যেই সরকার ছিল, আছে, থাকবে, তাদের দায়িত্ব। কিন্তু 21শে আগস্টের গ্রেনেড হামলার জন্য আপনি আমার রংপুর মিঠাপুকুরের
আজহার নামে কোনো লোককে ঢুকাই দিলেন জেলের ভিতরে, সেটা তো আর হচ্ছে না, সেটা তো হওয়া উচিত না। অল আই এম সেইং যে আমরা ফোকাস ছিলাম না, আমরা সম্প্রসারিত হয়ে গিয়েছিলাম, কারণ আমরা প্রত্যেকটা জায়গায় বাণিজ্য খুঁজে পাচ্ছিলাম। শুনে আমি এখন নাম বলবো না আপনাকে, বাংলাদেশের কোন এক দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা, উচ্চপদস্থ, আমি তো ধরেন এই জুলাই মাসে দেশে বাইরে যাওয়ার পরে কোথায় আশ্রয় পাবো, কোথায় থাকবো, আমার তো আর বিদেশে কোনো ঘর বাড়ি ছিল না ভাই, এটা একদম পয়েন্ট অফ রেকর্ড, আমার এখনো কোনো ঘর বাড়ি নেই, বাট আমি নিরাপদে আছি, এই তো বাস্তবতা। কোথায় সেটেল করব, কোথায় বাচ্চাটা স্কুলে যাবে, কোথায় লেখাপড়া, সেটা ঠিক ছিল না। যেহেতু অনেকগুলো দেশে গিয়েছি, গোপনে হোক যেভাবেই হোক সরকারি ওই কর্মকর্তার সাথে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার আমার কথাবার্তা হয়েছে। তিনি আমাকে বলতেছেন, স্যার আপনি কি আপনাদের ব্যর্থতাটা বুঝতে পারতেছেন? আমি বলছি, না বুঝতে পারতেছি না তো। বলছে, স্যার আমি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করি আজকে 20 বছর, জীবনে কোনোদিন কেউ আগ বাড়ায় এসে বললো না যে এই দূতাবাসের মগ দরকার, বিশেষায়িত মগ, মানে যে কফির মগ বিশেষায়িত দরকার। যেই না আপনারা সরকারে আসলেন, শুরু হয়ে গেল বঙ্গবন্ধুর ছবি দিয়া বিশেষায়িত মগ দেওয়ার প্রস্তাবনা। এখন স্যার আমার সচিব মহোদয়ের ঘাড়ে কয়টা মাথা আছে যে কোনো একজন ওদেরকে কি বলে যারা এইসব ফ্র্যাঞ্চাইজ আইটেম বানায়, মানে এই ধরনের সাপ্লায়ার যদি প্রস্তাব দেয় যে বঙ্গবন্ধুর ছবি দিয়ে, বঙ্গবন্ধুর শতবার্ষিকী দিয়ে আমি বিশেষায়িত মগ দিতে চাই, হ্যাঁ, ইন্ডিয়ার দূতাবাস, থাইল্যান্ডের দূতাবাস, বুলগেরিয়ার দূতাবাস, কিন্তু স্যার উনি কি বঙ্গবন্ধুকে ভালোবেসে মগে ছবিটা দিতে চাচ্ছেন, নাকি উনি বুঝতে পারছেন যে এই প্রস্তাব দিলে উনি ব্যবসাটা পাবেনি এবং 50 টাকার মগটাকে উনি 300 টাকায় বিক্রি করতে পারবেন? এই যে একটা কথা, এই মগ থেকে আপনি এটাকে আর বড় জায়গায় নিয়ে যান, সব জায়গায় এটাই হয়েছে। এবং আমার ভয় যে জনাব তারেক জিয়া এই যে আমি দামি নির্বাচনে জিতবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, উনিও কি এই বিশেষায়িত ব্যবসা বাণিজ্যের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন? প্রতিটা কঠিন সময়কে সম্মুখীন হতে গেলে, মানে মুখোমুখি হতে গেলে একটা টিম লাগে। আমাদের দলের টিম কি? এখন যে আমাদের এত বড় সংকট, আপনি যে কাউকে জিজ্ঞাসা করেন এক কথায়, প্লিজ ডিসক্রাইব, ধরেন মার্কিন একজন সিনেটর জিজ্ঞেস করলো আওয়ামী লীগের কোনো বড় নেতাকে যে ভাই আপনাদের একটা টিমের নাম বলেন যারা এই সংকটকে মোকাবেলা করবে, আমরা কোনো নাম বলতে পারবো? করিছে পরিছে খাইছে এই বলা ছাড়া আর কোনো লোক আমাদের আছে বলেন? ঠিক একইভাবে যদি বিএনপিকে আপনি এখন নিবিড় ভাবে জিজ্ঞাসা করেন যে আগামী দিনের এই আধুনিক বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, আপনাদের টিমটা কোথায়? এই তো নির্বাচন তার কয়েকদিন পরে। বলছেন যে আই হ্যাভ আ প্ল্যান, মানে No, no, sure. Maybe he has a plan. I'm not going to debate with that. There is nothing wrong in having a plan. It's a good thing that he has a plan. এই যে চিন্তা করে মার্টিন লুথার কিং এর সাথে I have a dream that one day the people of this country shall not be judged by the color of their skin, rather they will be judged by the content of their character. এই যে মার্টিন লুথার কিং অমোক যে স্টেটমেন্ট, হ্যাঁ, সেখান থেকে উনি এতটুকু নিছেন যে I have a plan. Okay, good. এটা তো ভালো জিনিস, এটা তো নতুন জেনারেশন, নতুন প্রজন্ম গ্রহণ করবে। But you have a plan. Who is going to execute that plan? Because অর্থনীতিতে পড়ানো হয় when you have a plan there is a lag, LAG for plan, there is a lag for execution, there is a lag for organization. So এই যে LAG, যখন আপনি এই ল্যাগকে ঠিকমতো ম্যানেজ করতে পারবেন তখন ইউ আর আ সাকসেস স্টোরি। হ্যাঁ, এখন আপনি ধরেন একটা মোবাইল ফোন বানালেন, আপনি কি মনে করছেন প্ল্যান করে, বিএনপিতেও সেই টিম নাই? আমি মনে করছি না, আমি তো আপনাকে জিজ্ঞেস করছি আপনি যখন গণমাধ্যম কর্মী, আপনি পেয়েছেন নাকি কোনো টিম হাতে? আপনি নাম শুনেছেন নাকি? কারা কারা হবে আগামী দিনের বাংলাদেশ ব্যাংকের গভর্নর? কে হবে বাংলাদেশের আগামী দিনের অর্থমন্ত্রী? কে হবে বাংলাদেশের আগামী দিনের পরিকল্পনা মন্ত্রী? কে হবে বাংলাদেশের আগামী দিনের শিক্ষামন্ত্রী? আপনি 5ই আগস্টের পরে যে মব দেখছেন, যে মব নিয়ে আমরা কথা বলছি, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হয়েছেন এই মবকে সামলাতে গিয়ে, সেই মবকে যদি চিরকালের জন্যে বিদায় জানাতে হয় এবং বাংলাদেশের মানুষকে যদি সহনশীল করতে হয়, তাহলে এই যে বিশাল কর্মযোগ্য শিক্ষামন্ত্রীকে পালন করতে হবে বাংলাদেশের মানুষের মনন হৃদয়ে পরিবর্তন আনার জন্য। হু ইজ দ্যাট পারসন? এটা তো হু ইজ সবসময় দ্যাট দেখা যায় লেজেন্ডারি নির্বাচনের পরেই সেটি মানে নির্ধারিত হয়। এটি তো আমাদের কালচার যে নির্বাচনের আমাদের শিক্ষামন্ত্রী ছিল যে জীবনে বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে হাঁটে নাই, প্রথম শিক্ষামন্ত্রী, 12টা বাজাইয়া দিছে।
দ্বিতীয় শিক্ষামন্ত্রী ছিল, উনি সবকিছুই পড়ালেখা করছেন, উনি যে আসলে কি হইতে চাইছেন উনি নিজেও জানেন না। আর তৃতীয় শিক্ষামন্ত্রীর কথা তো বললামই না, তাকে কোনো উপদেশ পরামর্শ দেওয়া যায় না। এই একই যদি অবস্থা হয় পরবর্তী সরকারের সময়, তাহলে দেশটা যেহেতু আপনার আমার সকলের, তাহলে খুব ভালো কিছু আমরা আশা করব বলে মনে করছি না। জি, আর এই প্রশ্নটা মানে 5ই আগস্টের পর থেকেই আসে যে এই যে আপনি যে বিষয়গুলোর কথা তুলছিলেন, আপনার দলের বিষয় এবং আপনার নিজের বিষয়ও, যে তখন এটা যদি বুঝতাম, ওইটার জন্য কি আপনি না, নিজে সরি, তখন ওটা যদি আপনি কি বুঝতাম না, নিজে সরি ফিল করেন এবং আপনার দলের এইসব না, বক্তব্যের কারণে কি দলের ভেতর থেকে কোথাও সরি বা আমি অনুশোচনা ফিল করে কিনা? আমি একটু রেকটিফাই করতে চাই নিজেকে। এখানে তিনটা ব্যাপার আমি ক্ষমা প্রার্থনা করব। একটা হচ্ছে যা সত্য হচ্ছিল সেটা রেকর্ডের অবস্থায় আছে, আমি বলেছি, কিন্তু যতটা সজোরে বলতে পারার শক্তি আমার ছিল সেটা আমি করি নাই। আল্লাহ আমাকে ক্ষমা করুন, এই দেশের মানুষ আমাকে ক্ষমা করুন, বাট আমি বলেছি, বলি নাই যে তা না। যখন এমন ধরনের সেমিনার হয়েছে যে বিএনপি জামাতকে আর খুঁজে পাওয়া যাবে না, বাংলাদেশে আর জঙ্গিবাদ নাই, তখনও আমি যথেষ্ট যৌক্তিকভাবে সম্প্রসারিতভাবে বলার চেষ্টা করেছি এই ধারণা ভুল, উই আর গোয়িং টুয়ার্ডস দ্য রং ডিরেকশন। বাট আমি কোথায় ক্ষমা চাচ্ছি, যে আমার আসলে উচিত ছিল সকল ভয় ভীতিকে পরিত্যাগ করে, যেটা আমার দায়িত্ব একজন নেতা হিসেবে, সেই সজোরে বলতে পারা। হ্যাঁ, এবং আপনি কিন্তু ডিবিসিতে ছিলেন, আপনার অনেক অনুষ্ঠান আমি করেছি, আপনি মনে করে দেখবেন যে অনুষ্ঠানের আগে পরে মাঝখানে কিন্তু অনেক সময় বলার চেষ্টা করেছি উই আর মেকিং মিস্টেকস, বাট ইয়েস, আমি ক্যামেরা যখন চালু হয়েছে বলতে পারি নাই। হ্যাঁ, এটা গেল এক। 3 নাম্বার, আমাকে ক্যামেরা যখন ক্ষমা চালু প্রার্থনা। হয়েছে তখন কেন তারেক রহমানকে উন্মাদ বলতে হয়? তখন কেন আপনার মানে বেগম জিয়া না, সম্পর্কে আমি তিনি তারেক কেমন রহমানকে কখনো মুক্তিযুদ্ধ, উন্মাদ কি দিয়ে বলিনি। মুক্তিযুদ্ধ করেছেন, এই আমি প্রশ্নগুলো আমি তখন আমি কেন বলতে হয় আসলে? না, না, আমি তারেক রহমানকে কোনোদিনও উন্মাদ বলিনি। বলেছেন, আমি অন রেকর্ড না, আপনাকে দেখাতে না, পারবো, আপনি না, 16 আমি টিভি একটা একটা আমি একটা অনুষ্ঠানে আমি বলেছেন না, আমি উন্মাদ বলিনি। আমি একটা কথাই শুধু বলেছি, যে সেটা তাদের সাথে হচ্ছে, কিসের সংলাপ, প্রশ্ন ছিল সংলাপের। না, না, ওটা আমি দুটো দুটো কথা যেটার জন্য আমি ভাইরাল ছিলাম, দুটো কথা। একটা কথা আমি বলেছিলাম যে নতুন প্রজন্মের অধিকার আছে জানার যে তারেক রহমান সাহেবের আয়ের উৎস কি ইংল্যান্ডে, এবং এটা মারাত্মক রকম ভাইরাল হয়েছিল। তখন শেখ রবিউল সাহেব ওই অনুষ্ঠানে ছিলেন, তিনি বর্তমানে মনোনয়ন পেয়েছেন। হয়তোবা তিনি জানতেন না, বেচারা ঠিক মতো উত্তর দিতে পারেন নাই, উনি একটু রাগ হয়েছিলেন, উত্তেজিত হয়ে গেছিলেন, যার দরুন ওই ক্লিপটা খুব ভাইরাল হয়েছিল। আর 2 নাম্বার আরেকটা ব্যাপারে আমি করেছিলাম, সেটা হচ্ছে যে যখন তিনি বলেছিলেন যে মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, তখন আমি ওই জায়গায় বলেছিলাম যেগুলো বললে যেটা হচ্ছে যে ওনার যে স্থান, সেই স্থানটাকে উনি নিজেই বিতর্কিত করে ফেলতেছেন। কিছু জিনিস নিয়ে বিতর্ক তৈরি করা লাগে না, কারণ এটা তো সময় প্রমাণিত হয়ে গেল। আমরা বেগম খালেদা জিয়াকে জেল দিয়েছি, বেগম খালেদা জিয়াকে আমরা জেলে রেখেছি, বেগম খালেদা জিয়াকে আমরা বাড়ি থেকে বের করেছি, কি লাভ হয়েছে বলেন? জি, তা তো সময় মানে উত্তর দিল না। জি, নিশ্চয়ই, মানে আমি না, না, আসলে সেই বক্তব্যগুলোর কথা বলছিলাম যে আওয়ামী না, লীগের না, একদম না, শীর্ষ নেতা থেকে শুরু করে হ্যাঁ, আপনারা যখন আমাকে বলেছেন একটু সিমলেস ভাবে সেগুলোর জন্য আপনি। আমাকে একটু সিমলেস ভাবে বলতে দেন। তো যেটা হলো যে বেগম খালেদা জিয়ার জানাজায় সময় সময় প্রমাণ করে দিল, আল্লাহ তাআলা প্রমাণ করে দিল যে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু জনগণের ভিতরে জায়গা থাকলেও তারা আপনি কাউকে শূন্য করতে পারবেন না। ঠিক একইভাবে পলিটিক্যাল রিটরিক আমাদের থাকতে পারে, কিন্তু দিনের শেষে রিয়েল বাস্তবতা কি সেটাও আমি বলেছি। সেদিন আমি বলছি যে ওটা যত জোরে আমার বলতে পারা উচিত ছিল সেটা আমি বলতে পারি নাই। আর দ্বিতীয় কথা, উল্টো কথাটা জোর দিয়ে বলেছিলেন। না, ওটা বলতে পারি নাই, তো বললাম তো যেটা বলা উচিত ছিল। হ্যাঁ, এমনকি যেটা এই যে এখন আপনার এখানে বললাম না, মামলা বাণিজ্য, মানুষকে হয়রানি করা, এগুলো আমরা খুব জোর দিয়ে তো আমি বলতে পারি নাই। আমি এটা বলেছি, বিভিন্ন সেমিনারে বলেছি, বাট কোনো টক শোতে এসে আমি এভাবে বলতে পারি নাই। পরের দিকে সময় টিভি এইসব জায়গায় বলা শুরু করলাম, যখন দেখলাম যে অবস্থা খারাপ। বিকজ প্রথমে তো আমার দায়িত্ব হচ্ছে বলে শুধরানোর চেষ্টা করা। আমরা তো যাদের হাতে ক্ষমতা আছে তাদেরকে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি, প্লিজ ডোন্ট ডু দিস, ইউ মাস্ট কাম আউট অফ দিস। কে কার কথা শুনে বলেন? হ্যাঁ, কে কার কথা শুনে? আর তার মধ্যে তো তখন একজন ছিল দেখছিলাম যে খোদার কোনো ফজলে। রকম সংলাপ, তাদের সাথে কিসের সংলাপ, এটি ছিল আপনারও আচ্ছা, অবস্থান। এখন দেখছি আচ্ছা, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে বলছে এখনো মানে সংলাপ হতে পারে, আলোচনা হতে পারে এই বিষয়ে। মানে এখন কি একটা রিয়েলাইজেশন আপনাদের মধ্যে কোথাও হ্যাঁ, থেকে এখন আসছে, এখন তো পদমুখে আওয়ামী বলছেন না, লীগের তাই কি? এখন এখন আওয়ামী লীগের এই পেজ নিয়ে খুব বেশি কথা বলি না, কারণ এই আওয়ামী লীগ কখনো আহ, মরহুম বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের বক্তৃতাও চালায়। কখনো দেখি রুমিন ফারহানা, যে বিএনপির এমপি ছিলেন, বর্তমানে বহিষ্কৃত হয়েছেন, বহিষ্কার হওয়ার আগে বিএনপিতে থাকা অবস্থায় যা বলে সেটাও দেখি চালায়। মানে আওয়ামী লীগের পেজের চালাতে উপর তার সমস্যা কারো কি? হাত চালাতে নাই। সমস্যা কি? না,
চালাতে সমস্যা হচ্ছে যে দিনের শেষে আপনি কাকে এন্ডোর্স করতেছেন, কি এন্ডোর্স করতেছেন। তারা যদি আর সঠিক কথা এখন বলে এন্ডোর্স করবে, না সমস্যা কি? না আর এখন যদি আপনি এটা এন্ডোর্স করেনি, তাহলে আগে করলেন না কেন? যে প্রশ্ন আপনি আমাকে বলছেন আমি একই প্রশ্ন করতে পারি, যে তাহলে আগে করলেন না কেন? সো let's not get into that. Let's get into the fundamentals. What are the fundamentals? দেশ যদি ভালো চলে আগামী দিনে, তাহলে মনে করবেন যে আওয়ামী লীগের যারা নির্দোষ লোক আছেন, নেতাকর্মী, তাদের জন্য দেশ ভালো হবে। ঠিক আছে? আর দেশ যদি ভালো না চলে, তাহলে পৃথিবীতে অনেক দেশই ধ্বংসপ্রাপ্ত অবস্থায় চলে গেছে, আমাদের অবস্থাও তাই হবে। একটু এটাই রিয়ালিটি। দেশ ভালো চলবে কিনা সেটি সামনে নির্বাচন প্রসঙ্গে একটু কথা বলবো আপনার সাথে, অল্প মানে ছোট ছোট করে শুনতে চাইবো। কিন্তু একটা প্রসঙ্গ সেদিন শুনছিলাম আরেকটি টক শোতেই, সেই একই মানে প্ল্যাটফর্ম যেখান থেকে আপনার প্রসঙ্গ আমার কাছ থেকে? শুনছিলাম। না না না, আপনার আপনার নয়, সম্প্রতি একটা টক শো, যুগান্তরের বর্তমান যিনি সম্পাদক আব্দুল হাই শিকদার, তিনি বলছিলেন যে 1991 সালের ঘটনা, মানে আমি আসলে যে প্রতিশোধের রাজনীতি সেটি নিয়ে যে কথাটা বলছিলাম তার প্রেক্ষিতে এই প্রসঙ্গটা টানতে চাই, যে তখন নাকি তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব অজের জয়, তিনি ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালিয়ে ফুটপাতে গাড়ি উঠিয়ে দিয়েছিলেন, একজন মানুষও মারা গিয়েছিলেন, পুলিশ তাকে নাকি ধরে নিয়ে গিয়েছিল, এবং তখন শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে আপনার কাছে মা হিসাবে এটা অনুরোধ করছি, এরকম একটা বক্তব্য তার কাছ থেকে শুনছিলাম। আমি আসলে এই বিষয়টা জানি না, এরকম কি কোনো বিষয় আসলে ছিল যে সম্পর্কটা এরকম একটা পর্যায়ে ছিল, এরকম কি ঘটনা কি আসলে ছিল, জানেন আপনি? সজীব জয় ভাইকে তো আমি আমার 13-14 বছর বয়স থেকে চিনি। আমি তো জীবনে ড্রাঙ্ক হইতে দেখিনি, আর আমি তো আর বেডরুমে যাওয়া লোক। আমি তো এমন না যে ওই দূর থেকে সালাম দেওয়ার জন্য, নট এক্স্যাক্টলি দ্যাট। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সন্তান হওয়ার পর অবশ্যই কিছু প্রোটোকলের ব্যাপার থাকে, বাট আদারওয়াইজ আপনি যেই সময়কালের কথা বলছেন, তখন আমার যেই পরিমাণ অ্যাক্সেস, যেভাবে আমি যেতে পারি, হ্যাঁ, অনেক আমার অনেক বন্ধু বান্ধব যারা এখন দেয়ার ইন ভেরি গুড প্লেস ইন দ্য সোসাইটি, তারা তো আমার ওই কারণে বস বস ডাকে, কারণ আমার তো ওই বাসায় তো বেডরুমে উঠতে তো আমার কোনো প্রোটোকল লাগতো না। সো আমি তো কোনোদিন মদ খেতে দেখলাম না। হ্যাঁ, আর এমন সব জিনিস নিয়ে আলাপ করা, যিনি লিখতেছেন ওনারও তো আশেপাশে দেখা দরকার। এগুলো মানে হয়েছে কি, আমাদের রাজনীতিটা আমরা কোথায় নামিয়েছি, আমরা জিনিসটা ঘরের ভিতর নিয়ে গেছি। রাজনীতিবিদদের ছেলে মেয়ে, তাদের ঘর, তাদের একান্ত নিজস্ব সময়ে কি দোতারা বাজাইলেন না গিটার বাজাইলেন, কাবাব খাইলেন না মুরগির রোস্ট খাইলেন, এটার মধ্যে ঢুকে যাচ্ছি। ইউ ক্যানট সলভ এনি প্রবলেম লাইক দ্যাট। মানে এরকম কোনো ঘটনার অস্তিত্ব আসলে আমি জানি না, আমার জানা মতে নাই। আমি তো মদ খেতে দেখি নাই, আমি তো মাতাল হইতে দেখি নাই। জি, স্পষ্ট। এটা এমনি মানে ঘটনাক্রমে জানতে চাইলাম যে এরকম কি ঘটনা আসলে ছিল কি। মানে আমার বাবা তো এখন 34 বছর ধরে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। আপনি মনে করেন এটা এমনি এমনি তো না, আওয়ামী লীগের গঠন তো 3 নাম্বার পজিশন। তো আমরা তো ঘরের খবর কিছু জানি, তো কই আমি তো দেখলাম না কিছু। সজীব অজের জয়কে দেখছি যে তিনি বলছেন যে মানে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ঐক্যবদ্ধ হবার কথা বলছেন দেশের স্থিতিশীলতার স্বার্থে, মানে খুবই সাধারণ কথা এবং জেনেরিক সেন্সে একটা কথা তিনি বলছেন। আসলে কাদেরকে ঐক্যবদ্ধ হবার কথা বলছেন? কারণ আমরা এর মধ্যে আবার দেখছি যে জামাতের আমির, তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বা তারেক রহমানের সাথে বৈঠকের পরেও একরকম বোঝা যাচ্ছে তারাও ঐক্যমতের সরকারের কথা চিন্তা করছেন। না, ঐক্য ওখানে তো আসলে জামাত ইসলামের জন্য যেটা হয়েছে, এটা একটা খুব মজার ব্যাপার হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে জানাজা দেখে বুঝে গেছে যে আর কোনো সম্ভাবনা নাই, সুতরাং ঐক্যের কথা তো বলবেই। তারা তো বিএনপিকে ল্যাং মারার জন্য প্রস্তুত ছিল। দে আন্ডারস্টুড যে বাংলাদেশের মানুষ, এটা আপনার অনুষ্ঠানে আমি আগেও বলেছি, তারা যেভাবে ভাবছে তারা কোনোদিন ওই সমর্থন পাবে না। শুনেন, এখানে একটা ব্যাপার হয় কি, ধরেন আমার ফেসবুকে যখন আমি কোনো পোস্ট দিই বা আপনার অনুষ্ঠান যখন যায়, অনেক লোক গালি দেয়, বুঝলেন, আজে বাজে বাবা মা তুলে গালি দেয়। তাই মাঝে মাঝে চিন্তা করি যে আমার কি সমর্থন এতই কম যে এই গালি দেওয়া লোকের কাউন্টারে কেউ কিছু বলে না। তা আমি আমার যারা শুয়ানদি তাদেরকে জিজ্ঞাসা করি, বলে যে না ভাই, ভদ্রলোক গালি দেওয়ার উত্তর দেয় না, দেখে, আপনাকে সমর্থন করে, পছন্দ করে, ভালোবাসে, লাইক দেয়, হার্ট দেয়, কেয়ার সাইন দেয়, কিন্তু ওই গালির উত্তর দিবে না। তো কথা হচ্ছে যে জামাত ইসলামী একটা ক্লোজ নিট দল, এখানে যারা করেন তারা এত বেশি কমিটেড যে তাদের আওয়াজটা আসলে সাধারণ মানুষের থেকে একটু বেশি। জামাতের কোনো ভোটার কিন্তু সাধারণ কোনো মানুষ না, জামাতের প্রত্যেকটা ভোটার জামাতের কর্মী। এবং এই যে বেগম খালেদা জিয়ার যে জানাজা হলো, এর মধ্য দিয়ে জামাত ইসলামী ক্লিয়ার সিগন্যাল পেয়ে গেছে, নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন। কয়েকটা সিট পাবে, বেশি কিছু না, নট মোর দেন দ্যাট। ইউ টেক মাই ওয়ার্ড ফ্রম।
জি আই ক্যান অ্যাসিওর ইউ। জি, নির্বাচনের পরে নিশ্চয়ই এই বিষয়ে কথা বলার যদি সুযোগ হয়। নির্বাচনের পরেও মিলবে, আগেও মিলবে, বলে দিলাম। আচ্ছা, আপনার এখানে যত কথা বলে নির্বাচনটা গেছি প্রত্যেকটা হ্যাঁ কথা মিলছে। রেকর্ডেড থাকে যে নির্বাচনটা ঠিক মতো হবে বলে মনে হচ্ছে এখনকার পরিস্থিতিতে। একদম 100%। আপনাকে বলছি তফসিল হবে, হ্যাঁ, নির্বাচন হবে, সব হবে। আচ্ছা আচ্ছা, এবং নির্বাচন নির্বাচনে ঠিক এবার মতো হবে কিনা, হ্যাঁ ওয়েট, নির্বাচন ঠিক মতো হবে কিনা, সহিংসতা হবে কিনা, খুনাখুনি হবে কিনা, এটা আমি প্রেডিক্ট করতে পারি না, এটা আমি করতে চাই না, বাট নির্বাচন হয়ে যাবে, আচ্ছা, এটা আমি আপনাকে বলে এবং দিলাম। সেই নির্বাচনে দেখছিলাম মানে আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনের বর্জনের আহ্বান জানানো হচ্ছে। দলীয় নির্দেশনায় নাকি তিনি এই এই বিষয়েই বলেছেন যে নির্বাচন আওয়ামী লীগের ভোটারদের সমর্থকদের নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছেন। আপনার কাছে নেতাকর্মীদের তো বটেই, মানে এই আহ্বানে কেমন সাড়া মিলবে বলে মনে হচ্ছে? কারণ আমি যেটা দেখছি যে বিএনপির লোকেরা বা জামাতের যারা প্রার্থী হয়েছেন তারা আওয়ামী লীগের ভোটারদেরকে টানার একটা বেশ প্রচেষ্টা তাদের মধ্যে আছে। এই প্রচেষ্টার মধ্যে আসলে নির্বাচন বর্জনের যে আহ্বান সেটি আসলে কতটা কার্যকর হবে? আচ্ছা, এই প্রশ্নের উত্তরের দুটো ভাগ আছে, আমাকে সিমলেস ভাবে বলতে দিবেন। হ্যাঁ, প্রথম কথা, একেবারে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বলতে চাই যে জননেত্রী শেখ হাসিনা স্বাভাবিকভাবে যেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, অন্যায়ভাবে সেই নির্বাচনে তার নেতাকর্মীকে ভোট দেওয়া থেকে বিরত থাকা বা বর্জন করার আহ্বান জানাবেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক, এখানে কোনো ডিবেট নাই। এবং এটাই সঠিক, এটাই তো তিনি বলবেন। দ্বিতীয়, আমাকে যে বিশ্লেষণের জায়গায় আসতে হয় তাহলে বলতে হয় যে উই আর টু লেট, উই আর অলরেডি টু লেট। দ্য রিজন বিং, আমি মাঠের যে পালস বুঝি, যেসব নেতাকর্মীরা কোনো টিভিতে আসে না, টক শোতে আসে না, যাদের জায়গা টেলিগ্রামে হয় না, বা যাদের জায়গা ধরেন হোয়াটসঅ্যাপের ওই আয়োজন করা বৈঠকগুলোতে হয় না, বা যাদের সাথে ধরেন দূরালাপনির মাধ্যমে মানে যেটা চলে আর কি, হ্যাঁ, এগুলো হয় না, তারা দে হ্যাভ অলরেডি ডিসাইডেড কাকে ভোট দিবে। দ্য রিজন বিং যে তাদেরকে তো বাঁচতে হবে। যেমন ধরেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, লাল মিয়া গাছুয়া নামে আমার একজন প্রবীণ আওয়ামী লীগের আছেন, তিনি মারা গেছেন, বহুদিন আগে মারা গেছেন। এই জন্য উদাহরণটা নিয়ে বলছি। ওনার বাড়ি 16 নম্বর মির্জাপুর ইউনিয়নের গাছুয়াপাড়া নামে একটা গ্রামে। আগের দিনে তাদের টাইটেল ছিল গাছুয়া, এই জন্য গ্রামটার নাম গাছুয়াপাড়া। বিগ বিল্ট ম্যান, ভেরি কারেজিয়াস, খুব শক্তিশালী, সাহসী, মানে আমরা জান প্রাণ দিয়ে ভালোবাসতো। উনি আজকে দুনিয়ায় নেই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। এখন তার এলাকার বাস্তবতা কি? তার এলাকার বাস্তবতা হচ্ছে গাছুয়াপাড়ায় যে 80-90টা ঘর, তার ভিতরে 95% ঘর হচ্ছে জামাত ইসলামী। এখন ধরেন এই গাছুয়াপাড়ায় যদি উনি আজকে জীবিত থাকতেন তাহলে ওনার নামে অবশ্যই একটা মামলা হতো, এবং সেই মামলা থেকে যদি বেঁচে থাকতে হয়, ভালো থাকতে হয়, তাহলে তাকে তো গ্রামের বাকি লোকের সাথে সমীকরণ মিলিয়েই থাকতে হইতো। উনি কিন্তু কারো নির্দেশনার জন্য বসে থাকতেন না। সুতরাং এই বাস্তবতা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলার প্রতিটা ঘরে ঘরে বাস্তব। আমার এক মেম্বার সাহেব আছে, 6বার মেম্বার হয়েছে নির্বাচিত। 6বার এমপি হওয়ার থেকে 6বার মেম্বার হওয়া অনেক কঠিন কাজ, এটা অনেক বড় নেতারা বুঝতে চায় না। 6বার মেম্বার হওয়া নিরবিচ্ছিন্ন ভাবে 6বার এমপি হওয়ার থেকে অনেক কঠিন কাজ। এই মেম্বার সাহেব আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের নেতা, কিন্তু বাড়িটা হইল ঠিক জামাত ইসলামী গ্রামের মাঝখানে। ওনার তো ওনার পূর্বপুরুষদেরও শক্তি নাই ওনাকে দিয়া এখন এই দলের নির্দেশনা মতো ভোটটা দেওয়ানো। কারণ সকালবেলা উঠে ওনাকে বলবে কি তাহলে ভাই কি এই দলের যাবেন নির্দেশনাটা না, বাস্তবায়ন হবে না মনে করেন? দেরি দেরি হয়ে গেছে, এটা আগে হইলে হইতো। কারণ আমরা একটু কনফিউজড, আমাদের তো অবস্থানটা কনফিউজড। যেমন ধরেন আমার 19টা মামলা, হ্যাঁ, আমার 19টা মামলার ভিতরে একটা মামলার বাদী জামাত ইসলামী, বাকি 18টা মামলার বাকি 18টা মামলার বাদী হচ্ছে বিএনপি। ঠিক আছে, 19টাই মিথ্যা মামলা। এখন আমি যখন আন্দোলনের ডাক দিচ্ছি, মানে নেত্রীর কথা শুনে যখন আমার ছেলেপেলেকে বলি যে যাও আন্দোলন করো, চেষ্টা করো, তখন তো আমরা আন্দোলন করছি ইউনূস সাহেবের বিরুদ্ধে। কিন্তু আমার বিরুদ্ধে বা আমার কোন নেতাকর্মীর বিরুদ্ধে তো ইউনূস সাহেব একটা মামলা দেয়নি, মানে রাষ্ট্রের যে মামলা দেওয়ার ব্যাপার সেটা দেয় নাই। এটা কি হচ্ছে, যখন বিএনপি বা জামাতের দেওয়া মামলায় যখন আমরা গ্রেপ্তার হচ্ছি, সেই গ্রেপ্তার হওয়ার পরে যাতে আমরা জামিনে বেরিয়ে না আসতে পারি, সেই ক্ষেত্রে ওই থানার যে ওসি বা ওই জেলার যে এসপি, তারা অতি উৎসাহী হয়ে কোনো একটা সিগন্যালে সরকারকে বাদী করে একটা এডিশনাল মামলা দিচ্ছে। কিন্তু আপনি যে সংখ্যায় গোনেন, তাহলে 100-র মধ্যে 98টা মামলার বাদী হচ্ছে বেসরকারি ব্যক্তি,
সেই 98-99 ভাগ বাদী হচ্ছে বিএনপি, 1 ভাগ হচ্ছে জামাত ইসলামী, আর টোটাল সেট এ সেটার 1% হচ্ছে সরকার বাদী হয়ে মামলা দিচ্ছে। তো আমাদের যে আন্দোলন করার যে চেষ্টা, সেটার ফোকাসটা ভুল ছিল। এই জন্য আপনার অনুষ্ঠানে বোধহয় না, আরেকজন অনুষ্ঠানে আমি বলেছিলাম যে বিএনপি যখন ক্ষমতায় চলে আসবে তখন এই মামলা নিয়ে আপনি কার সাথে ইয়ে করবেন, সংগ্রাম করবেন। কারণ এতদিন তো আপনি সংগ্রাম করছেন ইউনূস সাহেবের এগেনস্টে, কিন্তু দেখা যাচ্ছে কোনো মামলাই ইউনূস সাহেব দেয় নাই। তাহলে এখন নতুন করে শত্রুটা তখন কে হবে? সো কিছু কিছু ভুল হয়েছে, কিছু কিছু সমন্বয়হীনতা আছে, এটার জন্য আমাকে চরম মূল্য দিতে হইতে পারে। কিন্তু আমার পক্ষে তো আর স্বাধীনতা বিরোধী কোনো দল কোনোদিন করা সম্ভব না, স্বাধীনতায় বিশ্বাস করি। সুতরাং যেটা সত্য সেটা তো আমাকে বলতে হবে। আমি এই জন্য বলছি, আশা করি আমাকে শাস্তি দিয়ে হইলেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে লক্ষ কোটি আওয়ামী লীগের নেতা কর্মীদের ভালো হবে। হলাম না হয় বলির শিকার, অসুবিধা কোথায়? মানে আপনি কি বলির শিকার হবার আশঙ্কা করছেন? মানে বলির হ্যাঁ, শিকার মানে কি অবশ্যই বহিষ্কার, স্বীকার, এরকম কিছু? অবশ্যই স্বীকার করছি, মনে আশঙ্কা করি, এবং করলেও কোনো অসুবিধা নেই। এটা কারণ হচ্ছে যে ওই যে যখন থেকে আপনার অনুষ্ঠানে আমি সত্য কথা বলছি, আমি দেখছি যে আমার দলেরই কিছু লোকজন একটু বেয়াদবি করার চেষ্টা করে, যারা হয়তো বা সামনে কথা বলারও, সামনে পড়লেও কথা বলতে পারবে না, সোজা করে দিব, কিন্তু ওই দূর থেকে বুঝেন না, সোশ্যাল মিডিয়া পাইছে তো একটু বেয়াদবি করার চেষ্টা করে। সেটা তো ওইসব নেতাদের ইঙ্গিতেই করে যারা ধরেন মনে করে যে আমার দ্বারা তাদের ক্ষতি হতে পারে সত্য কথা বলার কারণে। কারণ গত পরশুদিন আওয়ামী লীগেরই খুব উঁচু পর্যায়ের একজন নেতা আমাকে ফোন করলেন এবং ফোন করে বললেন যে তুমি কাইন্ডলি 10 জন গ্রহণযোগ্য শিক্ষিত স্মার্ট ছেলে বা মেয়ের নাম প্রস্তাব করো যারা আওয়ামী লীগের ন্যারেটিভটাকে নার্চার করতে পারে। হ্যাঁ, তাই আমি বললাম ঠিক, আমি বললাম যে আমি জিনিসটা বুঝতে পারি না। বলে না, যাদের নামে মামলা নাই কিন্তু একটা সময় গিয়ে তারা হয়তো আমাদেরকে সাপোর্ট করতে পারে, কারণ আমাদের তো ভালো নতুন প্রজন্মের ছেলে মেয়েও দরকার। তাই আমি বললাম যে ওদেরকে আমরা কোন লিডারশিপ দেখাবো, মানে কাকে দেখে তারা কাজ করবে। মানে আমি তো কোনো একটা ইয়াং ছেলেকে যদি বলি যে ভাইয়া আসো একসাথে কাজ করি, সে বলবে যে কে নেতা, আপনি না অন্য কেউ। বা আমি এখন যেই নামগুলা বলবো, 10 জন কেন, আমার পক্ষে তো একজনও খুঁজে পাওয়া সম্ভব না, কারণ তাদের তো কোনো গ্রহণযোগ্যতাই নাই। নতুন যে জেনারেশনটা তৈরি হয়ে গেছে, যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি যে 5ই আগস্টের পরে পলিটিক্সের যে দিক প্রবাহের পরিবর্তন হয়েছে, বক্তৃতা দেওয়ার ভঙ্গি পরিবর্তিত হয়েছে, তর্ক বিতর্কের ভঙ্গিতে পরিবর্তন চলে এসেছে, বিতর্কের যে কন্টেন্ট, তথ্য উপাত্ত, সেখানে অনেক বেশি সমারোহ এসেছে এবং সেটাকে মোকাবেলা করতে হবে অনেক বেশি বুদ্ধিদীপ্ত ভাবে। সেই জায়গায় তো যেই ওল্ড সেট, তাদের প্রতি কোনো অসম্মান আমার নাই, তাদেরকে আমি সম্মান করি, তারা আমার সিনিয়র, চিরকালই তারা আমার সম্মানের জায়গায় থাকবেন, কিন্তু সক্ষমতার কথাটা তো চিন্তা করতে হবে। হ্যাঁ, সক্ষমতার কথা তাহলে ওই যদি যে চিন্তা আপনি করেন বলছিলেন যে তাহলে আওয়ামী লীগের টিম নাই, তাহলে টিম রেডি করার একটা কাজ কি হচ্ছে? এই যে নতুন ছেলে মেয়েদের খোঁজা হচ্ছে। ফেল করবে, এটা হবে না, এটা এভাবে খুঁজে কেউ আসবে না। আপনি, আমি এখন নাম, আমি আর আপনার অনুষ্ঠানে আর কোনোদিন নাম তুলবো না, কারণ আমার মুরব্বীরাও আমাকে বলছেন যে যে যেমন কাজ করবে তাকে তার ফল ভোগ করতে হবে। আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন এনি নেমস, বাট লাইক অনেস্টলি স্পিকিং সামবডি, মানে আমি আপনাকে এইভাবে বলি, আমার একটা ছোট ভাই ছিল, হ্যাঁ, আছে এখনো ছোট ভাই, সে, তার ডাক নাম হচ্ছে সাথী, পুরো নাম বলবো না। সে বলতেছে যে ভাই, ছাত্রলীগের কোনো মেধাবী ছেলে কি কোনোদিন কোনো নেতাকে তেল মারার জন্য ঘন্টার পর ঘন্টা এভাবে নাভির নিচে হাত দিয়ে দাঁড়ায় থাকে আর এরকম আধা সালাম দেয়, সালাম আলাইকুম ভাই, সালাম। মানে বলছে আমরা তো মেধাবী ছেলে মেয়ে চিনি নেই, মেধাবী ছেলেমেয়েরা তো আর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আপনার কোনো বড় নেতাকে প্রোটোকল দিবে না। তার মানে এই যে চেঞ্জ, এই সিমিলার থিং, একজন ইয়াং পার্সন হিল কাম টু সার্ভ দ্য পারপাস অফ আওয়ামী লীগ, হি অর শি উইল কাম আপ উইথ এ নিউ আইডিয়া টু প্রোটেক্ট, প্রজেক্ট and disseminate a narrative that will be acceptable to the general people of this country. If he or she thinks that he has to go and give protocol or he has to pay heed to a person who is not even intellectually anywhere near to him or her, the entire proposition becomes futile. এটা তো তখন it doesn't work anymore. আপনি মনে করেন এই যে আই হ্যাভ এ প্ল্যান বা আই হ্যাভ এ ড্রিম, এগুলো যুগ থেকে যুগান্তরে কাজ করে কেন? বা ডিজিটাল বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 2008 সালে কেন কাজ করেছে? বিকজ ইউ হ্যাভ টু কাম আপ উইথ সামথিং যেটা ওই সময়কার নতুন প্রজন্মকে তাড়িত করবে।
এবং তার মনের বা হৃদয়ের জায়গাটাকে আপনি দখল করে ফেলতে পারবেন। ওই যে বললাম না, করেছি খাইছি গিয়েছি, এটা থাকতে পারে গ্রাম বাংলা, এটাকে অস্বীকার করার কিছু না, এটা পার্ট এন্ড মানে পার্সেল আমাদের মানে যেটি সংস্কৃতির। তখন ছিল আওয়ামী লীগের, কিন্তু এটি এখন আপনি অ্যাবসেন্স দেখতে পাচ্ছেন, এটির উপস্থিতি আপনি না দেখতে না না পাচ্ছেন। না, কেন আপনি 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 বঙ্গবন্ধুর নেতৃত্বকে হিসাবে নেন, উনি যখন প্যান্ট শার্ট পরতো, ওয়াও হোয়াট এ স্মার্ট ম্যান। উনি যখন প্রিন্স কোট পড়তো, ওয়াও হোয়াট এ গুড লুকিং ম্যান। আবার মুজিব কোট পড়তো, আরে বাপরে বাপ, সিংহ। আবার ইংরেজি যখন বলতো, হ্যাঁ ইংরেজির উচ্চারণ না, কিন্তু ভুল ইংরেজি না তো, পারফেক্ট পারফেক্ট ইংরেজি। বাংলা যখন বলতো, বাংলাতে ভুল নাই। আপনি সৈয়দ নজরুল ইসলাম সাহেবের স্বাধীনতা যুদ্ধের সময় তার ইংরেজি ইন্টারভিউগুলো শুনেন, একটা গ্রামাটিক্যাল ভুল নাই। তাজউদ্দিন সাহেবের একটা গ্রামাটিক্যাল ভুল নাই, কিন্তু তারা ইংরেজের সন্তান না, তারা বাঙালিরই সন্তান, বাঙালির উচ্চারণে কথা বলেছে। আবার এম এ জি ওসমানী, ওনার ইন্টারভিউ শুনেন, চোস্ট ইংরেজি। তো কথা হচ্ছে কি, যে ইউ হ্যাভ টু হ্যাভ কন্টেন্ট ইন ইউ, আপনার ভিতরে মেটেরিয়াল থাকতে হবে। এটা না থাকলে তো আপনি কতদিন এরকম গায়ের জোরে অন্যের এন্ডোর্সমেন্টে নেতৃত্ব চালানোর চেষ্টা করবেন। এবং তার থেকেও বড় কথা, এই যে নির্বাচন চলাকালীন সময় যে নির্দেশনাগুলো যাচ্ছে, এগুলো যাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, তাদের হাতে তো নেতা কর্মীদের টাকা, তাদের কথায় তো কোনো নির্দেশনা প্রতিপালিত হবে না আসলে। তাহলে সামারি করলে কি এরকম যে আপনাদের অনেক দেরি হয়ে গেছে, এবং এবং যারা আসলে আহ্বান জানাচ্ছেন সেই নেতাদের প্রতি আসলে সেই আস্থা বিশ্বাস সেই জায়গাটা আসলে নাই? আচ্ছা, নাম না বলে বলি, স্বেচ্ছাসেবক লীগের বড় নেতা আমার এলাকার, 1996 সালের 15 ফেব্রুয়ারির বেগম খালেদা জিয়ার যেই আম, প্রহসনমূলক নির্বাচনের যে প্রয়াস, এই ছেলে নিজে দৌড়ায় দৌড়ায় ককটেল মেরে বোম মেরে ওই নির্বাচন বন্ধ করছে। এই ভদ্রলোককে এখন ডাইকা কাছে পাওয়া যাচ্ছে না, বলে যে আমাকে মাফ করে দেন, দোয়াও চাই মাপও চাই। কারণ 15টা বছর যেই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে তার ডাইরেক্ট নেতার দ্বারা, সে বলে আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস এনিমোর। এখানে একটা অ্যামেজিং ব্যাপার হয়েছে, আমরা আমাদের নিজেরা মাংস নিজেরা খেয়েছি, কিন্তু এটা এখনো বন্ধ হয় নাই। আপনি এই যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, আমার 300 আসন। রিয়েলিটি কি, যারা পরিসংখ্যান করে তারা তো আমাকে ফোন করে টাকা চায়। আমি যে টাকা না দেই, পরিসংখ্যানের নাম ঠিক মতো আসবে না। এখন কেন আসবে না? কারণ যারা পরিসংখ্যানটা করছে, তারা ওই 15 বছরে যারা কমিটি বাণিজ্য করেছে, সেই কমিটি বাণিজ্যেরই তো একটা অংশ। তাহলে কি এরকম যে 300 আপনার আসনে 300 আসনে প্রার্থী প্রস্তুত, এই প্রার্থীরা আসলেই প্রস্তুত, নাম্বার 1, আর নাম্বার 2 যারা 12টা বাইজে প্রস্তুত হলো 13টা হয়ে তারা যাবে, টাকা দিয়ে প্রস্তুত হলো। ওই ওই পরিসংখ্যান ঠিক নাই। আমি বললাম আপনাকে, একদম আজকে ঠোঁট কাটা কথা বলে যাচ্ছি, ওই পরিসংখ্যান ঠিক নাই। এই দলকে আমি ভালোবাসি, আমি ভিতরের কথা মনে বলছি, ওই পরিসংখ্যান ঠিক নাই। প্রথম কথা, আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগে যেসব অরাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিয়েছি সেগুলো আগামী দিনে আর নিব না, এবং আগামী দিনে এই সিদ্ধান্ত নিব না, এটা প্রত্যেকটা নেতা কর্মীকে বুঝিয়ে দিতে হবে। যে কমিটিতে আছে তাকেও, যে কমিটিতে নাই তাকেও বোঝাতে হবে। 2 নাম্বার, আপনাকে লক্ষ্য স্থির করতে হবে যে আমি কি আন্দোলনের মাধ্যমে কোনো সরকারের পতন ঘটাবো? তাহলে আইদার আন্দোলন অর নির্বাচন, দুটোই করবেন, এটা হয় না। দিস ইজ রং ডিসিশন আমার মনে হয়। হ্যাঁ, তো এভাবে আরো অনেক কিছু আছে করা দরকার। আর আপনার দলের অবস্থান কি মনে হয় আপনার কাছে, আন্দোলন নাকি নির্বাচন, কি চায়? কি চাই জানি না, আমি বুঝি না, আচ্ছা, আপনি বোঝেন না মানে? আমি বুঝি না কি চাই। আচ্ছা, এবার একদম শেষের দিকে একটু, একদম অনেকটা সময় কথাও বলছি, শেষের দিকে আপনি বলছেন হাদির মৃত্যুর পরে আসলে পরিস্থিতি অনেকটা বদলে গেছে বা অনেক কিছু সামনে চলে আসছে, অনেক কিছু বোঝা গেছে, যেটি মানে হাদি হত্যাকাণ্ডের পরপরই, বা হাদি তখনও হত্যাকাণ্ড না বল, তখন আসলে হত্যা চেষ্টা অবস্থায় ছিল, তখন দেখা গেল সবাই প্রথমত ইনকিলাব মঞ্চের বা হাদির যারা সতীর্থ তারা সবাই মির্জা আব্বাসের দিকে আঙ্গুল তুললেন, তারপরে একবারে সবাই মিলে ভারতের দিকে একটা আঙ্গুল তুললেন, সেটি সার্জিস আলম তিনি লিখলেন উই আর অন ওয়ার, মানে একদম ভারতের সাথে যুদ্ধে আছে, ভারতের সাথে মাহমুদুর রহমান আমার দেশ এর সম্পাদক, পত্রিকার সম্পাদক, তারপর আরও রাজনীতিবিদরা যারা আছেন তারা ভারতের আধিপত্যবিদের কথা বলছেন, তার বিরুদ্ধে কথা বললেন। কিন্তু এখন ইনকিলাব মঞ্চের মঞ্চ থেকে বলা হচ্ছে, এবং তার যে ইনকিলাব মঞ্চের একজন কর্মী ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা তিনি বলছেন সেই শুটার দেশেই আছে, ফয়সাল তিনি দেশেই আছে, এবং কারো অনিচ্ছায় তারে ধরা হইতেছে না, অথবা এনকাউন্টারের পরিস্থিতি তৈরি করার জন্য তারে ধরা হইতেছে না, মানে এরকম একটা কথা বলছেন আসলে। আচ্ছা,
আমি আসলে আপনার কাছে প্রশ্নটা করতে চাই, ভারতের অবস্থানটা এখানে কি? আসলে কি ভারত তাকে, মানে ভারত আসলে কি অবস্থায় বলে আপনার মনে হয়, আপনি যদি সেটাই বলেন। প্রথম কথা হচ্ছে, ওবায়দুল কাদের সাহেবের প্রথম ইন্টারভিউ 5ই আগস্টে পরে যে ভদ্রলোক নিল, কি জানি নাম, কমল না অমল, কি নাম জানি ভাই। যে আমারও ঠিক মনে নাই, তবে দেখেছি। আরে আপনি আপনার ফেলো কলিগের নাম জানবেন না, এটা একটা কথা? আপনি কি এখন আর বাংলাদেশের সাংবাদিক? আপনি তো এখন আমেরিকা বিশ্ব তোমার তো আন্তর্জাতিক। কমল না অমল না কি, অমল। এরকম কিছু একটা। উনি আমাকে ফোন করে জিজ্ঞেস করতেছে, আচ্ছা ভাই, আওয়ামী লীগের সব নেতারা ইন্ডিয়া ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে কেন? একটা হচ্ছে যে হয়তো বা অন্য কোথাও বেশি সুবিধা পাচ্ছে, আরেকটা হচ্ছে যে হয়তো বা এখানে কোনো সুবিধা পাবে না। এই জায়গায় থামলাম, হ্যাঁ। যেটুকু জানি ওইটুকু বলবো, আপনি যেভাবে জিজ্ঞেস করছেন সব কথা উত্তর দিতে পারি না, হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে, হাদির শুটার জনাব মির্জা আব্বাস, আমি এটা বিশ্বাস করি না, বিভিন্ন সমীকরণে বিশ্বাস করি না। কারণ জনাব মির্জা আব্বাস সাহেবের যে এলাকাটা, সেই এলাকাটা হচ্ছে হেজিমনি ভিত্তিক একটা এলাকা, অর্থাৎ এখানে বস্তি আছে, এখানে ওয়ার্কশপ পট্টি আছে, এখানে কমলাপুর রেল স্টেশনের বিশাল বড় একটা আধিপত্য ভিত্তিক একটা জনপদের জায়গা আছে। এসব জায়গায় ধরেন সাবের হোসেন চৌধুরী সাহেবের মতো একেবারে নিরেট, খুব ভালো ভাবমূর্তির মানুষ ছাড়া, অথবা মির্জা আব্বাস সাহেবের মতো বিশাল লোকবল, হ্যাঁ, এ ধরনের লোক ছাড়া এখানে নির্বাচিত হওয়ার কথা চিন্তা করতে পারে না। যেমন ধরেন আলতাফ হোসেন গোলন্দাজ নামে মরহুম একজন এমপি ছিলেন আওয়ামী লীগের, যার সন্তান বাবেল গোলন্দাজ আওয়ামী লীগ থেকে এমপি হয়েছিল, ইয়াং ম্যান, আমার সাথে সম্পর্ক খুব ভালো, খুব ভালো মানুষ। তার বাবা আমাকে বলতো যে, বাবা আমি তো গফরগাঁয়ের এমপি, এখানে তো আর মসজিদের ইমাম সাহেব এমপি হইতে পারবে না, ডাকাইতে এলাকায় ডাকাতকেই, মানে ওরকম, উনি ডাকাত না, ওরকম শক্ত সমর্থ সাহসী লোককে হওয়া লাগে। সুতরাং মির্জা আব্বাস সাহেবের যে এলাকা, সেখানে ভোটের হিসাবে হাদি কোনো ম্যাচ ছিল না। মির্জা আব্বাস সাহেব এই কাজ করতে যাবেন না, আমি এটা মনে করছি না, হ্যাঁ। আওয়ামী লীগের কেউ করেছেন কিনা সেটা তো আমি জানি না, আমি তো তদন্তকারী কর্মকর্তা না, কিন্তু হ্যাঁ। আঙ্গুল উঠেছে কিন্তু আওয়ামী না, লীগের প্রতি জাহাঙ্গীর কবির না, নানকের পিএস, তার সম্পৃক্ততা হ্যাঁ, ইত্যাদি বিষয়ে ঠিক আলোচনা, আছে, অনুসন্ধানী হ্যাঁ, সাংবাদিকরা বলেছেন। হ্যাঁ, এগুলা তদন্তে আসবে, হ্যাঁ, অনেক কিছু হতে পারে, নাও হতে পারে, তদন্তে আসবে, আমি ওই জায়গায় যাব না, হ্যাঁ। আমি যে জায়গাটায় যেতে চাই, যেখানে ফেইলিয়ারটা, সেটা হচ্ছে 17 বছর ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়াকে আমরা অবজ্ঞা করেছি। কে করেছে? আমাদের হাইকমান্ড এটা হিসাবে নিতে পারেনি। এখন হাদি কেন এত বড় ফ্যাক্টর হলো? বিকজ অফ সোশ্যাল মিডিয়া। আমি তো আপনাকে বললাম, সোশ্যাল মিডিয়ার তো অনেক সুবিধা। আমি যদি শারমিন চৌধুরীর পক্ষে দাঁড়াই এবং আমি আপনার পক্ষে যদি একটা স্টেটমেন্ট দিই, আর এই স্টেটমেন্টটা যদি মানুষের ফোনে ফোনে গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে তো এর জন্য কোনো লজিস্টিক লাগছে না, মাইক ভাড়া করা লাগছে না, মঞ্চ ভাড়া করা লাগছে না, বাস ভাড়া করা লাগছে না, ট্রেন ভাড়া করা লাগছে না, অথবা পুলিশ রাস্তা আটকে দিয়েও কাউকে থামাতে পারছে না, সমর্থনটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে। সো হাদির হত্যাকাণ্ড থেকে যেটা আমাদের বোঝা উচিত, সেটা হচ্ছে যে ইয়াং লোক ছাড়া আগামীর রাজনীতি এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই, 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 সেটা যেই দলই হোক। 1 নাম্বার। 2 নাম্বার, একেবারেই অলরেডি বা তোতা পাখির মতো আগের সেই কলের গানের মতো আপনি যদি রাজনৈতিক বুলি আওড়াতে থাকেন, এবং অতি ভক্তি, ভক্তি থাকতে হবে, অতি ভক্তি হবে আপনার সমর্থনের জায়গাকে নষ্ট করে দেওয়ার মূল কারণ। মানুষের মনন পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে। এখন আপনার অনুষ্ঠানে আপনি যদি আমাকে বলা শুরু করেন, রাশিক ভাই আপনি খুব ভালো কথা বলেন, আপনার শো খুব ভালো চলে, আপনার মতো এরকম বক্তা হয় না, আপনার প্রোগ্রাম আর কেউ দেখবে না। এবং আপনি যদি আমাকে খুব খুশি করার মতো প্রশ্ন করতে থাকেন, যেখানে আমি বিপদে পড়ি না, আপনার প্রোগ্রাম আর কেউ দেখবে না। সো পলিটিক্যাল এরিনাও একদম একই রকম হয়ে গেছে। কোনো চ্যালেঞ্জ ছাড়া, সরাসরি সহজ কথা ছাড়া, নোবডি ইজ গোইং টু অ্যাকসেপ্ট জি, পলিটিক্স অফ দ্য ফিউচার। বাস্তবতা। ইটস ভেরি কিন্তু আপনি সিম্পল। বলছিলেন মির্জা আব্বাস করবে বলে আপনার মানে সমীকরণ মেলে না। সমীকরণে পড়ে না। আওয়ামী লীগের প্রতি যে আঙ্গুল উঠছে এবং তার সাথে জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদপুর না, এলাকার যে, আমরা ওইভাবে যাব না, না, আমরা ওইভাবে যাব না। আমরা যাবো এইভাবে যে মির্জা আব্বাসও হাদিকে যেমন হত্যা করবে না, সাবের হোসেন চৌধুরী সাহেব ওই এলাকার সাবেক এমপি, হয়তোবা তিনি আবার কোনোদিন এমপি হবেন, হ্যাঁ,
তিনিও এই হত্যার সাথে জড়িত থাকবেন না। আমরা ভাগ ভাগ করে কথা বলবো, সব মেলাবো না। আই ক্যানট স্পিক লাইক দ্যাট, আই এম এ রেসপন্সিবল পার্সন। হ্যাঁ, আর নাম্বার টু, ইন্ডিয়ায় কে গেছে না গেছে ভাই আমার কাছে ওই খবর নাই, আমি অত কানেক্টেড লোক না। আমি ইন্ডিয়ার এমপি টেমপি অনেক চিনি, হ্যাঁ, কি বলে যে পররাষ্ট্র সচিব টচিবও চিনি, ঠিক আছে, কিন্তু আমি তো আর গোয়েন্দা সংস্থা, হ্যাঁ গোয়েন্দা সংস্থার এখানে যেটা একটা ছিল 12টা বাজে যেটা বাংলাদেশে, ওইটাকে চিনতাম। হ্যাঁ, তো এছাড়া তো আর বেশি লোককে আমি চিনি না। কিন্তু আপনার তো, আপনি আসলে মানে তদন্তও করছেন না বা অনুসন্ধানও করছেন না, আপনি সেটা হয়তো বলতে পারবেন না, কিন্তু আওয়ামী লীগের প্রতি আঙ্গুল তোলার কারণ আপনি দেখেন কিনা, আছে কিনা? আপনি যেমন না, সমীকরণ আঙ্গুল তো মিলাচ্ছিলেন সেই আওয়ামী লীগের প্রতি আঙ্গুল কেন? আঙ্গুল তো সব দিকে উঠছে বাংলাদেশে। তো এখন আর সোশ্যাল মিডিয়ার যুগে তার আঙ্গুল উঠতে অসুবিধা নেই, এখন চারিদিকে আঙ্গুল উঠে।